আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা প্রথম অধ্যায় পড়ছি কোষ ও এর গঠন। এর উপর হচ্ছে আজকে আমাদের হবে লেকচার 6। এর আগে হচ্ছে আমরা আরও 5টা লেকচার শেষ করে ফেলছি বেসিকের ওপর। আজকে হচ্ছে লেকচার 6 এবং হচ্ছে আজকেই সর্বশেষ লেকচার। আজকের টপিকের মধ্যে আমরা ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। 3D অ্যানিমেশন দেখে দেখে একেবারে আত্মস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে বলে রাখি, আজকের যে দুইটা টপিক ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এটা হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষার সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরে নাও যে প্রথম অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, তাহলে গ অথবা ঘতে হয় ট্রান্সক্রিপশন থেকে একটা প্রশ্ন থাকবে অথবা ট্রান্সলেশন থেকে একটা প্রশ্ন থাকবে। সো এইটা সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক আজকে আলোচনা হবে এবং সর্বশেষ টপিক আর কি। আর একটা কথা বলে রাখি, এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই দুইটা টপিক সবার কাছে একটু কঠিন লাগে, একটু ক্রিটিক্যাল লাগে, বাট আমি তোমাকে কথা দিয়ে রাখতেছি আজকে একেবারে সিম্পল হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এই টপিক দুটা বোঝার জন্য তোমার হচ্ছে ডিএনএর স্ট্রাকচার এবং আরএনএর স্ট্রাকচার এবং হচ্ছে তোমার ওই জেনেটিক কোড, এই তিনটা টপিক সম্বন্ধে একটু ধারণা লাগবে। এই জন্য তার কয়টা টপিক? তিনটা টপিক: ডিএনএর স্ট্রাকচার, আরএনএর স্ট্রাকচার আর হচ্ছে জেনেটিক কোড। তো আমরা লেকচার 4 এবং লেকচার 5-এর মধ্যে ডিএনএর স্ট্রাকচার, আরএনএর স্ট্রাকচার এবং জেনেটিক কোড নিয়ে আলোচনা করছি। তো লেকচার 4 এবং লেকচার 5 করে দেন লেকচার 6টা করবা, তাহলে তোমার জন্য সব কিছু বুঝতে সহজ হবে। সো দেরি না করে চলো আমরা শুরু করি। আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন। তা আমরা প্রথমে একটা বেসিক জিনিস বোঝার চেষ্টা করি যে ডিএনএ ট্রান্সক্রিপশনটা আসলে কি। ডিএনএ ট্রান্সক্রিপশনটা আসলে কি? আমরা সবাই জানি যে ডিএনএ থেকে মূলত আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরির এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রিপশন। এই যে ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন কাকে বলে? ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। ট্রান্সলেশন কাকে বলে? আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটা হচ্ছে কি? ট্রান্সলেশন। সিম্পল জিনিস, আশা করি আমরা বুঝতে পারছি। এখানে মূলত যে আরএনএটা তৈরি হয় এখানে মূলত এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ কি? মেসেঞ্জার আরএনএ। কেন? যেহেতু এই ডিএনএ থেকে এই আরএনএটা তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরির উদ্দেশ্য হচ্ছে ডিএনএর মধ্যে কিছু মেসেজ আছে, জেনেটিক কোড বা বৈশিষ্ট্য আছে, সেটা ডিএনএ থেকে আরএনএতে স্থানান্তরিত হয়। হ্যাঁ, একবার স্থানান্তরিত হয় না, আরএনএটা যে তৈরি হবে, আরএনএর জেনেটিক কোডগুলো এই ডিএনএ নির্ধারণ করে দেয়। ডিএনএর বৈশিষ্ট্য ওই আরএনএতে চলে যায়, এভাবেই চলে যায়। তাহলে এই যে আরএনএটা তৈরি হবে, আরএনএর মধ্যে এডেনিন আছে, গুয়ানিন আছে, সাইটোসিন আছে, ইউরাসিল আছে, এগুলা কখন কিভাবে বসবে, জেনেটিক কোডগুলা কিভাবে বসবে, সেটা ডিএনএ নির্ধারণ করে দেয়। এই জন্য এই যে আরএনএ তৈরি হয় এটাকে বলা হয় হচ্ছে এমআরএনএ, মানে মেসেঞ্জার আরএনএ, বার্তাবাহী আরএনএ। কার বার্তা বহন করে? এই ডিএনএর বার্তা বহন করে। ডিএনএ যেভাবে মেসেজ লিখে দেয়, আরএনএ সেভাবেই মেসেজ লেখে। যেমন আমার কাছে একটা পৃষ্ঠা আছে, পৃষ্ঠার মধ্যে কিছু লেখা আছে, জাস্ট এটা দেখে দেখে তুমি তোমার একটা পৃষ্ঠার মধ্যে তুমি লেখাটা উঠাইলা। তার মানে কি? মূলত আমি মেসেজটা তোমাকে দিলাম, আমার খাতার মধ্যে যা মেসেজটা ছিল তোমার খাতার মধ্যে সেটা ট্রান্সফার হয়ে গেল। এই যে মূলত হলো পদ্ধতিটা হচ্ছে এটা। তার মানে ডিএনএ থেকে মূলত এমআরএনএ তৈরি হয়। এই পদ্ধতিটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে যে এমআরএনএটা তৈরি হয় সেটা মূলত ডিএনএর বার্তা বহন করে, ডিএনএর মেসেজ বহন করে, ডিএনএর জেনেটিক কোড বহন করে বা ডিএনএর বৈশিষ্ট্য বহন করে। সেমভাবে এই আরএনএ, তার মানে ডিএনএ থেকে যে বৈশিষ্ট্যটা আরএনএর মধ্যে আসলো, এখন আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে, সেমভাবে এই বৈশিষ্ট্যগুলা তখন আরএনএ থেকে প্রোটিনের মধ্যে স্থানান্তরিত হবে। তাহলে সহজ ভাষায় যদি আমরা বলি, দুইটা ক নাম্বার প্রশ্ন আমরা শিখে ফেললাম। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন কাকে বলে, আর একটা হচ্ছে ট্রান্সলেশন কাকে বলে। ট্রান্সক্রিপশন কাকে বলে? যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় সেই প্রক্রিয়াটাকেই ট্রান্সক্রিপশন বলা হয়। ট্রান্সলেশন কাকে বলে? যে প্রক্রিয়া এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে ট্রান্সলেশন বলা হয়।
তো আজকে এখনকার আমাদের টপিক হচ্ছে কি ট্রান্সক্রিপশন। সো আমরা ট্রান্সক্রিপশনটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ট্রান্সক্রিপশনটা হচ্ছে কি? ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিএনএ থেকে কি তৈরি হবে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, তাই তো? তাহলে আমরা এখানে যদি লিখি যে ডিএনএ থেকে কি তৈরি হবে? আরএনএ বলতে এমআরএনএ তৈরি হবে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আচ্ছা, তো এখানে এই যে ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হবে, মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, এটা কিভাবে হবে সেটাই হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশনের বর্ণনা। সেটাই আমরা পড়বো, একেবারে 3D অ্যানিমেশন দেখেই পড়বো। বাট তার আগে তোমাকে একটা কথা বলে রাখি যে এই প্রক্রিয়াটার জন্য কি কি প্রয়োজন হয়, কি কি উপাদানের দরকার হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ডিএনএ থেকে এমআরএনএ তৈরির জন্য প্রথমেই তোমার দরকার হবে ডিএনএ। যেহেতু ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে তোমার দরকার কি? আমার অবশ্যই ডিএনএ দরকার। আমার অবশ্যই কি দরকার? একটা হচ্ছে ডিএনএ দরকার। এবং হচ্ছে এই ডিএনএটা মূলত ডিএনএ সাঁচ হিসেবে কাজ করে। এটা দরকার হচ্ছে কি ডিএনএ সাঁচ, ডিএনএ সাঁচ। আচ্ছা, তোমার দরকার হচ্ছে ডিএনএ সাঁচ দরকার। এখন কথা হচ্ছে ডিএনএ সাঁচটা এটা আবার কি? সহজ ভাষায় আমি তোমাকে বুঝাই। যেমন আমরা ওই পিঠা বানানোর কতগুলা প্লাস্টিকের ছাঁচ পাওয়া যায় না, যেটা ওই যে রুটির মতো করে কায়ের মধ্যে একটা করে চাপ দেয়, ফুলের মতো একটা পিঠা হয়ে যায়। ওই পুলি পিঠা বা আরও নকশি পিঠা যেগুলো বানায়, ওই ছাঁচ দিয়ে চাপ দিলেই ওই ছাঁচ আকৃতির পিঠা হয়ে যায়। বা ইটের ভাটার মধ্যে একটা কাঠের একটা ছাঁচ থাকে, ওটার ভিতরে ওই কাদাগুলা দিলে একটা মাটির মধ্যে দিয়ে দিল, একটা ইট তৈরি হয়ে গেল। তো এই যে কাঠের যে বাক্সটা, যেটা দিয়ে অনেকগুলো ইট বানানো যায়, এই বাক্সটা হচ্ছে কি ছাঁচ। যেটা দিয়ে অনেকগুলো পিঠা বানায়, ওই ছাঁচের আকৃতির পিঠা তৈরি হয়, এটা হলো ছাঁচ। তো এখন এই ডিএনএর ছাঁচ লাগবে আমার, যেই ডিএনএ থেকে মূলত হচ্ছে ডিএনএ থেকেই তো আরএনএটা তৈরি হবে। সেমভাবে একবার সেম জিনিস, ওই ইট ভাটার একটা ছাঁচ দিয়ে যেমন অনেকগুলো ইট বানানো যায়, ওই ছাঁচের আকৃতির ইট তৈরি হয়, সেমভাবে এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। একটা ডিএনএ থেকে অনেক আরএনএ তৈরি হয়, আর এই ডিএনএটা অনেকটা ছাঁচ হিসেবে কাজ করে। তাহলে আমার ডিএনএ ছাঁচ লাগবে। ডিএনএ ছাঁচটা একটু পরে আমরা অ্যানিমেশন দেখলে বা আমরা যখন চিত্র আঁকবো তখন আরও বোঝা যাবে ইনশাল্লাহ। তো ডিএনএ ছাঁচ লাগবে, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ডিএনএর ভিতরে একটা এনজাইম আসে, আরএনএ পলিমারেজ এনজাইম। এই এনজাইম এসে মূলত প্রক্রিয়াটা শুরু করে দেয় আর কি। তো বা ওই আরএনএ পলিমারেজ এনজাইমের মাধ্যমেই প্রক্রিয়াটা হয়। তার মানে আমার এখন লাগবে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। তাহলে ডিএনএ ছাঁচ লাগবে, আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। এরপর কি কি লাগবে এই বিষয়টা একটু নোটেড। এরপর কি কি লাগবে এই বিষয়টা একটু নোটেড। আমার লাগবে হচ্ছে এটিপি লাগবে, তারপর হচ্ছে জিটিপি লাগবে, তারপর হচ্ছে সিটিপি লাগবে, এবং আমার লাগবে হচ্ছে ইউটিপি। এখন বলতে পারো স্যার সারা জীবন এটিপি আর জিটিপি শুনছি, কিন্তু সিটিপি ইউটিপি এগুলা তো শুনি নাই। তো এগুলাও তুমি শুনছো, আমার যে লেকচার 4 ছিল যেখানে আমরা ডিএনএর স্ট্রাকচার পড়ছি, সেখানে কিন্তু হচ্ছে আমরা এই এটিপি জিটিপি সিটিপি ইউটিপি এগুলা কিন্তু খুব ভালোভাবে পড়ছি। জাস্ট আমি যদি আরেকটু তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখায় দিব, নো প্রবলেম, একটু দেখায় দিব। তো তার আগে একটা পূর্ণরূপগুলা বলি, সেটা হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট, এটিপি এডিনোসিন ট্রাইফসফেট, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, সিটিপি সাইটিডিন ট্রাইফসফেট, আর ইউটিপি হচ্ছে ইউরিডিন ট্রাইফসফেট। তো আমরা ওই ডিএনএর স্ট্রাকচার বা আরএনএ স্ট্রাকচারের মধ্যে কি পড়ছি? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো পড়ছি না? এই যে এতে এডিনিন, এটা মূলত এডিনিন, যেটা গুয়ানিন, সিটা হলো সাইটোসিন, ইউটা হচ্ছে ইউরাসিল। ঠিক আছে? তো যেহেতু আমরা আরএনএ তৈরি করব, কি করব? আরএনএ তৈরি করব। এগুলোর ভিতরে কিন্তু ওই যে টিটিপিও আছে, মানে থাইমিডিন ট্রাইফসফেটও আছে, বাট ওইটা এখানে দরকার নাই, কারণ আমরা তৈরি করবো আরএনএ। আরএনএর মধ্যে তো আর থায়ামিন থাকে না, সো আমাদের ওইটা আর লাগবে না, টিটিপি লাগবে না। তো এগুলা যদি আমরা এখানে একটু গঠনটা আমরা একটু দেখার চেষ্টা করি, যে এই এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলো একটু দেখার চেষ্টা করব। এই যে দেখো,
তো আমরা ডিএনএ এর স্ট্রাকচার বা আরএনএ এর স্ট্রাকচারের মধ্যে পড়ছিলাম কি, এই যে 5 কার্বন যুক্ত একটা শর্করা থাকে, এই যে 5 কার্বন যুক্ত একটা শর্করা, তার সাথে থাকে হচ্ছে এই যে নাইট্রোজেন ঘটিত বেসগুলা থাকে। তো এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এগুলা থাকে, যেটাই থাকুক। তাহলে যখন একটা 5 কার্বনযুক্ত শর্করা তার সাথে যখন হচ্ছে একটা এডেনিন যুক্ত হবে, তখন সেটাকে বলে হচ্ছে এডিনোসিন। তাহলে একটা এডেনিনের সাথে যখন একটা রাইবোজ আর একটা এডেনিন যখন যুক্ত হলো, সেটার নাম কি? এডিনোসিন, রাইট? তো সেমভাবে আর একটা 5 কার্বনযুক্ত শর্করা, এই যে আর একটা 5 কার্বনযুক্ত শর্করা, তার সাথে যখন এডেনিন, গুয়ানিন থাকতে পারে, তো 5 রাইবোজ, ডিঅক্সিরাইবোজ ডিএনএর ক্ষেত্রে বা আরএনএর ক্ষেত্রে হলো রাইবোজ, 5 কার্বনযুক্ত শর্করার সাথে যখন একটা গুয়ানিন যুক্ত হলো, তখন সেটার নাম হচ্ছে গুয়ানোসিন। এটা হচ্ছে এডিনোসিন, এটা হচ্ছে গুয়ানোসিন। সেমভাবে এই 5 কার্বনযুক্ত শর্করা তার সাথে যখন একটা সাইটোসিন যুক্ত হবে, তাহলে এটার নাম কি হবে? সাইটোসিন। এরপরে হচ্ছে এটার নাম হবে তখন সাইটিডিন, ঠিক আছে? এডিনোসিন, গুয়ানোসিন, সাইটিডিন। আবার 5 কার্বনযুক্ত শর্করা আছে, তার সাথে যখন ইউরাসিল যুক্ত হবে, যেহেতু আমরা আরএনএ পড়তেছি, তো সেখানে থায়ামিন নাই, ইউরাসিল, তাহলে এটা হলো ইউরিডিন। ওকে, এখন যদি যেমন ধরো এগুলা প্রত্যেক, এই যে আর একটা এক্সট্রা কার্বন এদের মধ্যে আছে, এক্সট্রা কার্বনগুলোও দিলাম, এখন এদের সাথে কি যুক্ত হয়? ফসফেট যুক্ত হয়। এই যে ফসফেট বা ফসফরিক অ্যাসিড, ফসফেট যুক্ত হয়, এবং ফসফেটটা এই যে এর সাথে বন্ধন আকারে থাকে, তাহলে একটা ফসফেট যুক্ত হয়। আচ্ছা, এই যে একটা ফসফেট যুক্ত হয়, একটা বন্ধন আকারে থাকে, এই যে একটা ফসফেট যুক্ত হয়, এই যে একটা বন্ধন আকারে থাকে, এই যে এটা এখন কি হলো? এটাই একটা আরএনএ, এটা একটা আরএনএ হয়ে গেল। কারণ এই যে 5 কার্বনযুক্ত শর্করা, এই যে নাইট্রোজেন বেস, এই যে অজৈব ফসফেট যুক্ত হয়েছে, তাহলে এই তিনটাকে একসাথে কি বলে? নিউক্লিওটাইড বলে। এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে যুক্ত হলে, যেহেতু এটা দ্বিসূত্রক না, এটা হচ্ছে একসূত্রক, এবং এখানে ইউরাসিল আছে, অতএব এটা হচ্ছে আরএনএ। সিম্পল জিনিস, এটাই হচ্ছে আরএনএ, এই আরএনএটাই তৈরি হবে। তাইলে এটার নাম কি হলো? এখন এটা আমরা দেখি, এটার নাম কি হলো? তাহলে 5 কার্বনযুক্ত শর্করার সাথে যখন এডেনিন যুক্ত হলো, তখন সেটার নাম হলো এডিনোসিন। এডিনোসিন, এতটুকুর নাম হচ্ছে কি? এডিনোসিন, রাইট? তার সাথে একটা ফসফেট যুক্ত হলো, তা কয়টা ফসফেট যুক্ত হয়েছে? একটা ফসফেট, তার মানে এটা হচ্ছে এডিনোসিন মনোফসফেট। আচ্ছা, তারপরে হচ্ছে এটার নাম কি হলো? এটা ছিল গুয়ানোসিন, গুয়ানোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো, গুয়ানোসিন মনোফসফেট। সাইটিডিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো, সাইটিডিন মনোফসফেট। ইউরিডিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো, ইউরিডিন মনোফসফেট। এখন কইতে পারো তাহলে এটার নাম দেখো, তাহলে হচ্ছে এটার নাম হচ্ছে কি? এডিনোসিন মনোফসফেট। আবার হচ্ছে এই যে এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট। এটা হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট, জিএমপি। আবার হচ্ছে ভালো করে দেখো, এটার নাম কি? সাইটিডিন, সাইটিডিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, সাইটিডিন মনোফসফেট, সিএমপি। এটার নাম কি? ইউরিডিন মনোফসফেট। এটার নাম কি? ইউরিডিন মনোফসফেট, ইউএমপি, রাইট? তার মানে হচ্ছে যখন ইউরিডিন মনোফসফেট, সাইটিডিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, এডিনোসিন মনোফসফেট, এগুলা যখন একসাথে যুক্ত হবে, একসাথে পর্যায়ক্রমিকভাবে যুক্ত হবে, তখনই আরএনএ তৈরি হবে। তখনই কি তৈরি হবে? আরএনএ তৈরি হবে। তার মানে আমার আরএনএ তৈরির জন্য আমার এএমপি লাগবে, জিএমপি লাগবে, সিএমপি লাগবে, ইউএমপি লাগবে। কিন্তু ওগুলা না নিয়ে আমি কেন এগুলা নিছি? কারণ এগুলা আলাদাভাবে আসলে থাকে না। জীবদেহের ভিতরে বা যেখানে তৈরি হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে সাধারণত এটিপি থাকে, জিটিপি থাকে, সিটিপি থাকে, ইউটিপি থাকে। তো এই যে এটিপি থেকে এডিনোসিন মনোফসফেট তৈরি হবে, এই জিটিপি থেকে জিএমপি গুয়ানোসিন মনোফসফেট তৈরি হবে, এই সিটিপি থেকে সিএমপি
সাইটিডিন মনোফসফেট তৈরি হবে। এই ইউটিপি থেকে ইউএমপি ইউরিডিন মনোফসফেট তৈরি হবে। তো এই যে এডিনোসিন মনোফসফেট, এডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, সেটা কি এডিনোসিন মনোফসফেট, রাইট? এডিনোসিন মনোফসফেট এর সাথে তাহলে এটিপিটা কি এডিনোসিন, এই যে এর সাথে যদি আরও একটা ফসফেট যুক্ত হয়, আরও একটা ফসফেট যুক্ত হয়, টোটাল ফসফেট যদি দুইটা ফসফেট যদি এর সাথে আরও যুক্ত হয়, তাহলে এই এডিনোসিনের সাথে কয়টা ফসফেট হলো? 3টা ফসফেট, সেটা হচ্ছে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। তাহলে এই যে এটিপি হচ্ছে, যেটা হলো এটিপি, এটিপি মূলত এটিপিটা আসবে। তারপর হচ্ছে জিটিপি, এই যে গুয়ানিনের সাথে একটা ফসফেট আছে, একটা ফসফেট, গুয়ান হচ্ছে মনোফসফেট, আরও একটা ফসফেট যদি আসে, আরও একটা ফসফেট যদি আসে, টোটাল তার 3টা ফসফেট হলো, সেটার নাম হবে কি? এই যে জিটিপি। তাহলে এ যেটা হচ্ছে এটিপি, এই যে এটা হচ্ছে জিটিপি। সেমভাবে এখানে যদি আরও একটা ফসফেট আসে, আরও একটা ফসফেট আসে, তাহলে সেটা হচ্ছে সিটিপি, আর এটা হবে ইউটিপি, রাইট? রাইট। কিন্তু কথা হলো যে এগুলা যখন যুক্ত হবে তখন সেটা তো আর আরএনএ থাকবে না, রাইট? তো এগুলা আসছে, এখন মূল ঘটনা কী হবে দেখো। আমার জীবদেহের মধ্যে এডিনোসিন মনোফসফেট মানে এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি এগুলা সাধারণত থাকে না, এগুলা হচ্ছে এই যে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এই আকারেই থাকে। তাহলে এটিপি আসার পরে এই এটিপি থেকে 2টা ফসফেট চলে যাবে। এই এটিপি থেকে যে যখন 2টা ফসফেট আলাদা হয়ে যাবে তখন এডিনোসিন মনোফসফেট হবে। এই যে আমার এটিপি আছে, এই যে এডিনোসিন মনোফসফেট হবে, আর 2টা ফসফেট কি হবে? 2টা ফসফেট আলাদা হয়ে যাবে। তো যখনই এই যে এটিপি থেকে যখন ফসফেট আলাদা হয়ে যাবে, এই বিক্রিয়াটাকে কি বলে? আমরা 9-10-এ পড়ছিলাম ডিফসফোরাইলেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার মাধ্যমে অনেকগুলো শক্তি তৈরি হবে। তাহলে পর্যায়ক্রমিকভাবে আস্তে আস্তে এই যে সেমভাবে জিএমপি, এই যে জিটিপি যে আছে, এখান থেকে 2টা ফসফেট চলে পরে জিএমপি হবে। এই যে সিটিপি আছে, সিটিপি থেকে 2টা ফসফেট চলে যায় সিএমপি হবে। এই যে আমার হচ্ছে ইউটিপি আছে, ইউটিপি থেকে 2টা ফসফেট ত্যাগ করে ইউএমপি হবে। দেন ওগুলো দ্বারা এই আরএনএ তৈরি হবে। এতে দেখো এই যে সেম হচ্ছে এই যে জিটিপি আছে, জিটিপি থেকে কি হবে? জিএমপি হবে, আর 2টা ফসফেট আলাদা হয়ে যাবে। সেমভাবে এই প্রক্রিয়া হবে, সিটিপি থেকে সিএমপি হবে, 2টা ফসফেট আলাদা হয়ে যাবে। এই যে ইউটিপি থেকে ইউএমপি হবে, এডিনোসিন ইউরিডিন মনোফসফেট হবে, 2টা ফসফেট আলাদা হয়ে যাবে। এবং এই বিক্রিয়াগুলো কিন্তু ডিফসফোরেশন বিক্রিয়া। আমরা জানি ডিফসফোরেশন বিক্রিয়ার মাধ্যমে পর্যাপ্ত শক্তি তৈরি হয়। শক্তি তৈরি হয়। এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে, এটার জন্য শক্তি লাগবে। শক্তিগুলা কই থেকে আসবে? এই যে শক্তিগুলা সরবরাহ হবে। তো 1 নাম্বার পয়েন্ট এখান থেকে পাইলাম। 1 নাম্বার হচ্ছে যে এই ডিএনএ থেকে আরএনএ তৈরির জন্য আমার লাগবে হচ্ছে এএমপি, মানে যেটা লাগবে এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি এগুলা লাগবে। বাট আমার কাছে আছে কি? আমার কাছে আছে হচ্ছে এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি। সো এটিপি থেকে ওই 2টা করে ফসফেট ভেঙে দিয়ে আলাদা, এটিপি ভেঙে দিয়ে এমপি হবে, জিটিপি ভেঙে দিয়ে জিএমপি হবে, সিটিপি ভেঙে দিয়ে সিএমপি হবে, ইউটিপি ভেঙে দিয়ে ইউএমপি হবে। সিম্পল একটা জিনিস। তাহলে আমার যেটা দরকার আরএনএ তৈরির জন্য, আমি সেটা এখন পাইলাম। ওকে, ফাইন। এবং আরএনএ তৈরির জন্য আমার শক্তি দরকার, এই জন্য এটা ভাঙবে, এটার মাধ্যমে শক্তিও পাওয়া যাবে। তাহলে ওই যে শক্তিটাও পাইলাম। কথা কি ক্লিয়ার আছে? আচ্ছা, এখন এতক্ষণ পর্যন্ত যেটা বুঝাইছি, এটা জাস্ট একটা বেসিক জিনিস বুঝাইছি। এইটা হলো যে আমি না বুঝাইলেও পারতাম, ঠিক আছে? না বুঝাইলেও পারতাম, বাট পরীক্ষার মধ্যে এখন তুমি কিভাবে কি করবা সেটা এখন আসো। তো তাইলে আমরা জানলাম যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কিছু কয়েকটা উপাদান লাগে এবং কিছু প্রোটিন লাগে, এক্সট্রা কিছু আরও কিছু। এই কয়টা হলো, এগুলো হলো প্রয়োজনীয় উপাদান। তো আমি জাস্ট এটাই ব্যাখ্যা দিলাম যে কি উপাদানগুলো প্রয়োজন, এই জিনিসগুলো প্রয়োজন। এটার ব্যাখ্যা দেওয়ার জন্য এই সময়টা আমার গেল আর কি। যাই হোক, আশা করি বুঝছো। এবং আরও কিছু লাগে, যেমন হচ্ছে কিছু প্রোটিন প্রয়োজন হয়, সামান্য পরিমাণে প্রোটিন দরকার হয়। এগুলাকে সহযোগী প্রোটিন বলা হয়।
কিছু কিছু সহযোগী প্রোটিন প্রয়োজন, সহযোগী প্রোটিন। তার মানে এই ডিএনএ ট্রান্সক্রিপশনের জন্য আমার কি লাগবে? ডিএনএ সার্চ লাগবে, আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে, এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি লাগবে। মূলত হচ্ছে আমার লাগবো এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি, এগুলা লাগবে। কিন্তু এগুলো আমি সরাসরি পাবো না, তো আমার এখান থেকেই নিতে হবে। এই জন্য আমি এদের আনবো, তারপর এখান থেকে ওদের নিব এবং শক্তিও পাবো এদের মাধ্যমে, এবং কিছু সহযোগী প্রোটিন প্রয়োজন হবে। এই কয়টা জিনিসের মাধ্যমে মূলত ডিএনএ থেকে আরএনএটা তৈরি হবে, এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো আমরা এখন একটা 3D অ্যানিমেশন দেখব। 3D অ্যানিমেশন দেখার পরে টোটাল এই প্রক্রিয়াটার মধ্যে আমরা যাবো ইনশাল্লাহ। অ্যানিমেশন দেখলে তাহলে টোটাল বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে টোটাল, এটা হলো একটা জিন, এটা হচ্ছে একটা ডিএনএ, অনেক বড় একটা ডিএনএ। তো ডিএনএর মধ্যে আমরা জানি খণ্ড খণ্ড, পার্ট পার্ট, অনেকগুলো একক থাকে, ছোট ছোট একক, যেগুলো অসংখ্য জিন থাকে। ঠিক আছে, তো এরকম অসংখ্য জিনের মধ্যে সব জিনই হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে না, জাস্ট এই অংশটুকু, যেমন ধরলাম এই জিনটা হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এই যে এখান থেকে এতটুকু, এই প্রক্রিয়াটা, এই জিনটুকু ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। তো এই যে এতটুকু যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে অংশগ্রহণ করবে, এটার ভিতরে একটা জায়গা আছে যেখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শুরু হবে, এবং আরেকটা জায়গায় যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা শেষ হবে। তো এখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়ে এখানে শেষ হবে। যেখান থেকে প্রক্রিয়াটা শুরু হবে এটাকে বলা হয় হচ্ছে সূচনা অঞ্চল। সূচনা অঞ্চল বলা হয়, বা হচ্ছে প্রোমোটার রিজন, সূচনা অঞ্চল। আর সমাপ্তি অঞ্চল এটা হচ্ছে টার্মিনেটর রিজন। তার মানে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে, ডিএনএ থেকে যে আরএনএ তৈরি হবে, কোন জায়গার ডিএনএ থেকে আরএনএটা তৈরি হবে? জাস্ট এক্স্যাক্টলি জিন আছে, যে জিনটা হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, সেই জিনের ভিতরে একটা প্রোমোটার আছে, সূচনা অঞ্চল আছে, সেখান থেকে প্রক্রিয়াটা শুরু হবে। আর যখন হচ্ছে টার্মিনেটর রিজন আসবে বা সমাপ্তি অঞ্চলটা আসবে, সেখানে গিয়ে প্রক্রিয়াটা শেষ হবে। ওকে, এখন যদি হচ্ছে আমরা পরবর্তী অংশটুকু দেখি, তো জাস্ট হচ্ছে এই যে, তো এটাই হলো সেই ডিএনএটা, যে ডিএনএর মধ্যে প্রক্রিয়াটা কোথায় থেকে শুরু হবে? প্রক্রিয়াটা হচ্ছে এই যে এখানে, এই যে আমরা বললাম যে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য একটা এনজাইম লাগে, এই যেটা হচ্ছে সেই এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম। তো এই এনজাইমটা কোথায় যাবে? এই টোটাল ডিএনএর ভিতরে যেখানে প্রোমোটার আছে, সূচনা অঞ্চলটা যেখানে, সেখানে গিয়ে আরএনএ পলিমারেজ এনজাইমটা সেখানে বৈশা টোটাল প্রক্রিয়াটা শুরু করবে। তো এই যে এটা হলো প্রোমোটার, সূচনা অঞ্চল, এখানে গিয়ে প্রক্রিয়াটা মূলত শুরু হবে। ওকে, এই যে আরএনএ পলিমারেজ এনজাইম সেখানে গেল, ওই প্রোমোটারের ভিতরে গেল, গিয়ে প্রক্রিয়াটা শুরু করবে। এই যে এখন দেখো, এই যে চারপাশে কিন্তু অনেকগুলো জিনিস এগুলো ঘোরাফেরা করতেছে, এগুলা কি মূলত? এগুলো এডিনোসিন মনোফসফেট, তারপর হচ্ছে গুয়ানোসিন মনোফসফেট, তারপর সাইটিডিন মনোফসফেট, ইউরিডিন মনোফসফেট, এগুলো ঘোরাফেরা করতেছে, কারণ এগুলো একসাথে বসে আরএনএ তৈরি করবে। জাস্ট প্রক্রিয়াটা যদি আমরা ভিতরে একটু ভালো করে দেখি, এই যে ডিএনএটার আরএনএ পলিমারেজ এনজাইম যে ডিএনএর উপরে বসছে, প্রোমোটারের ওইখানে বসার পরে কি করছে? এই আরএনএ পলিমারেজ এনজাইম আয়সা এই ডিএনএর ভিতরে দ্বিসূত্রক, ডিএনএর ভিতরে যে হাইড্রোজেন বন্ধন দ্বারা যে দুইটা সূত্রক যুক্ত ছিল, এখানে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দুটো সূত্রক পরস্পর হতে এখানে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং হচ্ছে এই যে দুইটা সূত্রক যে বিচ্ছিন্ন হইল, এখন দুইটা সূত্রকের ভিতরে একটা সূত্রক ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, আর একটা সূত্রক এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে না। যেহেতু ডিএনএ 2 সূত্রক হচ্ছে, আরএনএ হচ্ছে 1 সূত্রক, তার মানে সার্চ লাগবে আমার একটা ডিএনএ সূত্রক। এখন ডিএনএর মধ্যে 2টা সূত্রক আছে, কোন সূত্রকটা এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে সেটা হলো কথা। তো 2টা সূত্রকের মধ্যে কি, একটা সূত্রক হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, আর একটা সূত্রক হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী, রাইট? ডিএনএ 2টা সূত্রক পরস্পর বিপরীতমুখী, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, আর একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। যেই সূত্রকটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, যেটা মনে রাখো ছোট থেকে বড়, 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী যে সূত্রক, এই সূত্রকটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে। আর 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী যে সূত্রক, এটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করবে না।
তাহলে যে সূত্রকটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করে এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সক্রাইবিং সূত্র, আর যে সূত্রকটা এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে না এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র, বা এটার আরেকটা নাম হচ্ছে কোডিং সূত্র। ওকে, এখন আমরা প্রক্রিয়াটা দেখি যে কিভাবে আরএনএটা তৈরি হবে। এই যে দেখো, এডিনোসিন মনোফসফেট, গুয়ানোসিন মনোফসফেট, এগুলো যেগুলো আছে, এএমপি সিএমপি, তারপরে হচ্ছে ইউএমপি, তারপরে জিএমপি, এগুলো আস্তে আস্তে এই যে আসতেছে সাচ বরাবর। এটা হলো সাচ, এই সাচ বরাবর বসতেছে, এই যে বসতেছে, এই যে বসতেছে, এই যে ভালো করে খেয়াল করো, এই যে ভালো করে খেয়াল করো যে এই যেগুলা যে বসতেছে, তো এটা আন্তাজে কি এএমপি সিএমপি ইউএমপি যখন যেটা মন চায় সেটা এসে বসবে না, এটা নির্ধারণ করবে এই ডিএনএর সাচে নির্ধারণ করবে কখন কে আসবে। তো আমরা জানি এ বরাবর কি হয়, টি হয়, রাইট? টি বরাবর এ হয়, সি বরাবর জি হয়, জি এর সাথে যে সি এর 3 বন্ধন, এর সাথে টি এর 3 বন্ধন, দ্বিবন্ধন না 3 বন্ধন সেটা পরে বিষয়, বাট আমরা তো এটা জানি যে এ বরাবর টি হয়, সি বরাবর জি হয়, ডিএনএ স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা পড়ছি, রাইট? যেমন ধরো এখানে ডিএনএ, এখানে ধরো টি আছে, তাহলে টি বরাবর কে আসবে? তা আমরা জানি টি বরাবর এ হয়, তার মানে এ এমপি এসে টি বরাবর বসলো। এই যে যেমন ধরো এখানে আছে জি, যেমন ধরো এই যে জি, তাহলে জি বরাবর কি হবে? সি হবে, তাহলে এই যে সি এমপি এসে বসলো। ধরো এখানে আছে এ বরাবর কি হবে? এ বরাবর টি হওয়ার কথা ডিএনএর ক্ষেত্রে, কিন্তু এটা তো ডিএনএ, এটা হচ্ছে আরএনএ, তাহলে এ বরাবর ইউ হবে। আরএনএতে থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে, তাহলে এই যে ইউএমপি, এই যে ইউএমপি এসে বসলো। তার মানে এখানে কখন এএমপি আসবে, কখন সিএমপি আসবে, কখন ইউএমপি আসবে, এটা নির্ধারণ করে দিই। আমি যদি আরও সহজ ভাষায় বলি, কখন এডিনিন আসবে, কখন সাইটোসিন আসবে, কখন ইউরাসিল আসবে, এটা নির্ধারণ করবে কে? এটা নির্ধারণ করবে হচ্ছে এই ডিএনএ। ডিএনএ এখানে এ থাকলে ওইখানে ইউ আসবে, এখানে সি থাকলে ওইখানে জি আসবে, এখানে জি থাকলে ওইখানে সি আসবে, এখানে হচ্ছে যদি টি থাকে তাহলে এখানে এ আসবে। এই যে একসাথে যুক্ত হচ্ছে, তো আমরা একটু আগে বলছিলাম কি, এই যে এডিনোসিন মনোফসফেট, তারপরে এএমপি সিএমপি ইউএমপি এগুলো একসাথে বসলেই সেটা কি হয়? আরএনএ হয়। এই যে আরএনএ তৈরি হচ্ছে, এই যে আরএনএ তৈরি হচ্ছে, এই যে একটা করে বসতেছে, এই যে লম্বা একটা চেন পাওয়া যাচ্ছে, এক সূত্রক একটা চেন পাওয়া যাচ্ছে, এটি হচ্ছে আরএনএ। এটাই হচ্ছে কি? আরএনএ। এখানে আর একটা বিষয় লক্ষ্য করো, এখানে আর একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখো, এই যে এভাবে যে আরএনএটা পাওয়া যাচ্ছে, যে আরএনএটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম মুখী। কেন? আমরা বললাম যে এই যে সূত্রকটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করছে কোনটা? যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, সেটাই হচ্ছে ট্রান্সক্রাইবিং সূত্র। তাহলে এটা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী হয়, এটার অপোজিট যে সূত্রক তৈরি হচ্ছে সেটা কি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, বিপরীতমুখী হবে, সিম্পল এবং সাধারণ জিনিস। যেহেতু ট্রান্সক্রাইবিং সূত্রক এটা কি 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, অতএব যে সূত্রকটা হচ্ছে এটা হবে কি 5 প্রাইম টু 3 প্রাইম মুখী, রাইট? ওকে, এই যে 5 প্রাইম টু 3 প্রাইম মুখে, যে 3 প্রাইম মুখে, যে 3 প্রাইমের দিকে নতুন করে সূত্রক যুক্ত হচ্ছে, নতুন করে এএমপি সিএমপি জিএমপি এগুলো যুক্ত হইতেছে, হয়ে আরএনএ তৈরি হচ্ছে। এই যে এখান থেকে এগুলো ঘোরাফেরা করতেছে, আসবে আসবে আসবে। তো এইভাবে যে আরএনএটা পাওয়া গেল এটাকে এমআরএনএ বলা হয় বা মেসেঞ্জার আরএনএ বলা হয়। কেন মেসেঞ্জার আরএনএ বলা হয়? কারণ হচ্ছে কখন এডিনিন আসতেছে, কখন সাইটোসিন আসতেছে, কখন ইউরাসিল আসতেছে, সম্পূর্ণটা ডিএনএ নির্ধারণ করে দিচ্ছে। ওকে, এভাবে এই প্রক্রিয়াটা এই যে এইদিকে যেতে থাকবে, এইদিকে যেতে থাকবে। এই যে যখন আমার টার্মিনেশন রিজন মানে সমাপ্তি অঞ্চল যখন আসবে, যখন আমার সমাপ্তি অঞ্চল আসবে, সমাপ্তি অঞ্চলে যাওয়া মাত্র এই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। সমাপ্তি অঞ্চলে যাওয়া মাত্র প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। যে সমাপ্তি অঞ্চলে গেছে, এখন এই প্রক্রিয়াটা ক্লোজ হবে। এখান থেকে যে আরএনএ পলিমারেজ চলে গেল, এখান থেকে এই যে আমার যে এমআরএনএ যে পাওয়া গেল সেটাও বের হয়ে গেল। এখন এই যে এমআরএনএ যে পাওয়া যাবে, দেখো এই প্রক্রিয়াটা হইল কোথায়? এটা হয় মূলত নিউক্লিয়াসের মধ্যে। তো এরকম এই যে এমআরএনএ যেটা পাওয়া গেছে, এটা হচ্ছে একেবারে স্বাভাবিক এমআরএনএ না, এটাকে বলে প্রি এমআরএনএ। এটার ভিতরে ওই যে আমরা যখন প্রথম ক্লাসে ইন্ট্রন এক্সন পড়ছিলাম, যে ইন্ট্রন এক্সন, হ্যাঁ, তো এই যে টোটাল যে এমআরএনএ থাকে, এখানে হচ্ছে কি বলে কিছু কিছু নন প্রোটিন অংশ থাকে, যেমন খণ্ড খণ্ড আকারে হয়। যেমন এটা হলো প্রোটিন অংশ, এটা নন প্রোটিন অংশ, এটা প্রোটিন অংশ, এটা নন প্রোটিন অংশ।
তো প্রোটিন অংশ যেটা এটাকে বলা হয় এক্সন, আর নন প্রোটিন অংশ যেটা এটাকে বলা হয় ইন্ট্রন। তার মানে এই যে নন প্রোটিন অংশ এটার নাম ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন। তো এখান থেকে কি করবে, এই যে এমআরএনএটা পাওয়া গেছে এটার ভিতরে এখন এটাকে বলা হয় ডিএনএ স্প্লাইসিং। ডিএনএ স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে এই নন প্রোটিন অংশগুলো কেটে ফালায় দেওয়া হবে। ফালায় দিয়ে এই প্রোটিন অংশগুলো একত্রিত করে একটা আরএনএ তৈরি করা হবে। এটাই হচ্ছে বিশুদ্ধ আরএনএ হবে। তার মানে আমরা যে আরএনএটা এখন পাইছি সেটা হচ্ছে কিছু অপ্রোটিনযুক্ত আরএনএ, কিছু কিছু অপ্রোটিন খণ্ড এটার ভিতরে আছে। জাস্ট এখান থেকে অপ্রোটিন অংশটা কেটে ফালায় দিয়ে একটা বিশুদ্ধ এমআরএনএ তৈরি করা হবে। এই যে জাস্ট সিম্পল জিনিস, এই যে ইন্ট্রন অংশ যেটা আছে, এই যে ইন্ট্রন অংশ নন প্রোটিন অংশ, এটাকে হচ্ছে কেটে হচ্ছে ফেলে দেওয়া হবে, ফেলে প্রোটিন অংশগুলোকে একত্রিত করা হবে। এটাই হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্প্লাইসিং প্রক্রিয়া। তার মানে হচ্ছে স্প্লাইসিং প্রক্রিয়ায় প্রি আরএনএ থেকে আমরা এমআরএনএ পাবো। এই যে এখানে একটা কমপ্লেক্স তৈরি হবে, কিছু এনজাইম আসবে, এসে একটা কমপ্লেক্স তৈরি হবে। এই যে পদার্থটা এটাকে বলা হচ্ছে স্প্লাইসোজোম। এই যে স্প্লাইসোজোম, স্প্লাইসোসোম বা স্প্লাইসোজোম এক ধরনের পদার্থ আছে। এটা আয়সা হচ্ছে কি করবে, এই নন প্রোটিন অংশটাকে কেটে আলাদা করে দিয়ে প্রোটিন অংশটাকে একত্রিত করে একটা আরএনএ পাবো, আমরা এমআরএনএ পাবো। তার মানে প্রি এমআরএনএ থেকে আমরা এমআরএনএ পাবো, বিশুদ্ধ একটা এমআরএনএ পাবো। নন প্রোটিন অংশটা বাদ দিব। কাজটা কে করবে, স্প্লাইসোজোম করবে। আর এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, স্প্লাইসিং বলা হয়, আরএনএ স্প্লাইসিং। ওকে, এই যে আমরা আরএনএ পাইলাম, এমআরএনএ পাইলাম, মেসেঞ্জার আরএনএ পাইলাম। এখন এই মেসেঞ্জার আরএনএ যে নিউক্লিয়াস থেকে বের হয়ে, এই যে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে এখন সাইটোপ্লাজমের ভিতরে এটা চলে যাবে। বাকি প্রক্রিয়াটা সাইটোপ্লাজমের মধ্যে হবে, মানে ট্রান্সলেশন প্রক্রিয়া যেটা আরএনএ থেকে যে প্রোটিন তৈরি প্রক্রিয়া, ওইটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে হবে। জাস্ট এতটুকু পর্যন্ত এটা ছিল আমার ডিএনএ ট্রান্সক্রিপশনের বর্ণনা। জাস্ট এটার 3D অ্যানিমেশনটা যদি আমি জাস্ট হচ্ছে সিম্পলভাবে 1 মিনিটের মধ্যে বলে দেই, জাস্ট প্রক্রিয়াটা চলতে থাকুক। এই যে ডিএনএর ভিতরে জিনের মধ্যে প্রোমোটার রিজন থেকে, প্রোমোটার অংশ যেটা শুরুর অংশ যেটা, সেখান থেকে মূলত হচ্ছে এটা শুরু হবে। তো এই যে সেখান থেকে শুরু হবে প্রক্রিয়াটা, এই যে প্রোমোটার অংশ, এবং হচ্ছে এই প্রক্রিয়াটা 3টা ধাপে হবে। শুরুর ধাপ, সূত্রক বৃদ্ধিকরণ ধাপ, তারপর হচ্ছে সমাপ্তি ধাপ। এই যে প্রোমোটারের মধ্যে পলিমারেজ আরএনএ পলিমারেজ এনজাইমটা আসার ফলে ডিএনএ সূত্রক 2টা পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যাবে। সূত্রক 2টা আলাদা হয়ে যাবে, এই যে আলাদা হয়ে গেল। তারপরে হচ্ছে এই যে AGCT যেগুলো আছে, এগুলা এ বরাবর সি আসবে, এ বরাবর হচ্ছে ইউ আসবে, টি বরাবর এ আসবে, সি বরাবর জি আসবে। ঠিক আছে, এভাবে এসে এই যে ট্রান্সক্রাইবিং সূত্রক বরাবর হচ্ছে আরএনএ তৈরি হবে। যেহেতু ট্রান্সক্রাইবিং সূত্রকটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী, এই জন্য আরএনএ যেটা তৈরি হবে সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী। এভাবে যখন হচ্ছে টার্মিনেশন আসবে, টার্মিনেশন রিজন বা হচ্ছে সমাপ্তি অঞ্চল আসবে, সেখানে গিয়ে এই প্রক্রিয়াটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এখানে গিয়ে এই প্রক্রিয়াটা ক্লোজ হলো। তো এইভাবে আমরা যে এমআরএনএ আমরা যেটা পাবো এটাকে বলা হয় হচ্ছে প্রি এমআরএনএ। কারণ হচ্ছে এটার ভিতরে কিছু খণ্ড খণ্ড আকারে আরএনএ তৈরি হয়। এই আরএনএর মূল অংশ যেটা খণ্ড খণ্ড আকারে আরএনএ তৈরি হয়, এটার ভিতরে হচ্ছে যেটা আরএনএর অংশ না, নন প্রোটিন অংশ, এটাকে বলা হয় ইন্ট্রন। আর মূল আরএনএ যেটা প্রোটিন অংশ যেটা, সেটা হচ্ছে এক্সন বলা হয়। তো এখন স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে নন প্রোটিন অংশ ইন্ট্রন অংশটা কেটে ফেলে দিয়ে হচ্ছে প্রোটিন অংশটা একত্রিত হবে। তার মানে প্রি এমআরএনএ থেকে এখন সুন্দর বিশুদ্ধ একটা এমআরএনএ তৈরি হবে। কি প্রক্রিয়ার মাধ্যমে? স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে। তো এটাই হচ্ছে এই ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। তো আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো। এই যে জাস্ট এখান থেকে আমরা দেখি, এই যে নন প্রোটিন ইন্ট্রন অংশটা এখন এই যে স্প্লাইসোজোম আয়সা ওটা কেটে ফালায় দিয়ে এই যে সুন্দর বিশুদ্ধ একটা এমআরএনএ পাওয়া গেল। এটাই হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশনের বর্ণনা। তো আশা করি বিষয়টা বুঝে আসছে। এখন হচ্ছে যেটা আমরা পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করব সেটা এখন আমরা দেখব।
তো আমরা এটার জন্য কি করি, চলো আমরা হলো চিত্র আঁকি, আমরা চিত্র আর্ট করি। তো ধরো এটা হলো ডিএনএ, এই যে ডিএনএ, ঠিক আছে। পরীক্ষার মধ্যে চিত্র আঁকতে পারো, নো প্রবলেম, চিত্র আঁকলে ভালো। এই যে তাহলে ডিএনএ, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, এটা হচ্ছে কি আরএনএ পলিমারেজ এনজাইম, পলিমারেজ এনজাইম। তো এর ভিতরে এটা যখন ডিএনএ এর ভিতরে প্রবেশ করলো, তখন এর ভিতরে এই যে সূত্রগুলো পরস্পর হতে কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল গা। তো একটা সূত্রক এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে, আর একটা সূত্রক এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে না। এই সূত্রকটা এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এই সূত্রকটা কি সূত্রক, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 3 প্রাইম থেকে, এটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী সূত্রক, এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী সূত্রক। এই সূত্রকটা এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে, এটাকে বলে ট্রান্সক্রাইবিং সূত্রক। আর এটা হলো কমপ্লিমেন্ট, এটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম মুখী সূত্রক, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্রক, কমপ্লিমেন্টারি সূত্রক। আর এই সূত্রকটা এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং সূত্রক, এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং সূত্রক। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে এই এখান যে এই আরএনএ তৈরি হবে, যেমন আমরা একটু উদাহরণস্বরূপ দিই, ধরুন এ জি সি টি টি এ সি, এই যেরকম ডিএনএ সূত্রক যেভাবে আছে আর কি, আমার ধরো জি। তাহলে হচ্ছে এখানে যে সূত্রক তৈরি হবে, সূত্রকটা কিভাবে তৈরি হবে, জি বরাবর কি আসবে, এই যে সূত্রকটা যে তৈরি হবে, তাহলে এখানে এই যে সূত্রকটা ধরো এখান থেকে তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে, তাহলে জি আছে, জি বরাবর কি আসবে, এই যে সি। এ আছে, এ বরাবর কি আসবে, টি তো নাই, এখানে ইউ আসবে, যেহেতু এটা আরএনএ তৈরি হচ্ছে, অতএব ইউ আসবে। এখানে জি আছে, তাহলে জি বরাবর আসবে হলো সি বরাবর আসবে হচ্ছে জি, টি বরাবর আসবে হচ্ছে এ, আবার টি বরাবর আসবে হচ্ছে আরেকটা, যে আবার আসবে এ, এভাবে আবার আসবে, যে এ বরাবর আসবে হচ্ছে ইউ, ঠিক আছে, এভাবে আসতে থাকবে। তাহলে এইভাবে হচ্ছে এই যে আরএনএ পাওয়া যাবে। তাহলে এখানে একটু দিয়ে দিই, এভাবে দিলে একটু ভালো হয়। যেমন ধরো এখানে দিলাম হলো সি জি এ ইউ, তারপর হচ্ছে এ সি জি সি, এ নিজের মতো করে আমি দিলাম জাস্ট। তাহলে এটা কি পাওয়া গেল, এটা হলো এমআরএনএ পাওয়া গেল, এটি হচ্ছে কি এমআরএনএ। এই যে জাস্ট যে আমি যদি এই চিত্রটা এখানে যদি আমি এভাবে একটা চিত্র আর্ট করে দিই, দেন আমি এখানে লিখলাম চিত্র হচ্ছে কি ডিএনএ ট্রান্সক্রিপশন। ইনশাল্লাহ মার্ক কাটার কোনো সুযোগ নাই, 3-এর মধ্যে 3 পাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ঘতে দিলে 4-এর মধ্যে 4 পাবো, মার্ক কাটার কি নাই, মার্ক কাটার কোনো সুযোগ নাই, ব্যাস। তাইলে বিষয়টা এখন এই যেভাবে চিত্রটা দিয়ে তারপর বর্ণনাটা দিব, চিত্র দিয়ে বর্ণনাটা দিলেই একেবারে ফুল মার্ক। তাহলে আমি বর্ণনাটা এখন কিভাবে লিখবো সেটা হলো কথা। তো বর্ণনাটা কিভাবে লিখবো, তো এর জাস্ট আমরা তো 3D অ্যানিমেশনের মাধ্যমে প্রক্রিয়াটা দেখছি, তো ওই 3D অ্যানিমেশন দেখা আর বর্ণনা লেখা দুইটাতে এক হলো না। তো বর্ণনাটা আমি আমার মতো করে লিখবো, এই যে ধাপে ধাপে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব, নো টেনশন। তাহলে প্রথমে যেটা হয়, ডিএনএর কি আসে, আরএনএ পলিমারেজ এনজাইম আসে, 1 নাম্বার পয়েন্ট। তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম আসে। আইসা কি করে, কোন জায়গার মধ্যে আসে, প্রোমোটারের মধ্যে আসে। কোথায় আসে, প্রোমোটার মানে এই শুরুর অঞ্চল যেটা সেখানে আরএনএ পলিমারেজ এনজাইম আসে। আইসা দুইটা সূত্রককে পরস্পর হতে দূরে সরায় দেয়,
বিচ্ছিন্ন করে দেয়, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে দূরে সরায় দেয়। এটা হলো 1 নাম্বার স্টেপে আমি বললাম। 2 নাম্বার স্টেপে আমি বলবো যে এখানে কে এই প্রক্রিয়া অংশগ্রহণ, দুইটা সূত্রকের মধ্যে কোন সূত্রকটা অংশগ্রহণ করবে আর কোনটা অংশগ্রহণ করবে না। তাহলে এখানে ট্রান্সক্রাইবিং সূত্রক কোনটা, 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী যে সূত্রকটা, এটা হচ্ছে ট্রান্সক্রাইবিং সূত্রক। ট্রান্সক্রাইবিং সূত্রক। তা আমি এরপরে এটার কথা বলবো। তারপরে হচ্ছে আমি কি বলবো, তারপর আমি বলবো হচ্ছে যে এই যে ট্রান্সক্রাইবিং সূত্রকের মধ্যে যে এমআরএনএ যেটা তৈরি হবে, সেই এমআরএনএটা তাহলে ট্রান্সক্রাইবিং 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখী ট্রান্সক্রাইবিং সূত্রকের মধ্যে যে এমআরএনএ তৈরি হবে, তাহলে অবশ্যই সেই এমআরএনএটা তৈরি হবে 5 প্রাইম টু 3 প্রাইম মুখী এমআরএনএ তৈরি হবে, রাইট? এমআরএনএ তৈরি হবে। এবং এই এমআরএনএটা যে তৈরি হচ্ছে সেখানে অবশ্যই এ বরাবর কি হবে, এ বরাবর, তার মানে আমি যদি পর্যায়ক্রমিকভাবে যদি একটু বলি, যে পর্যায়ক্রমিকভাবে বলি, যেমন ধরো এ জি সি টি, ডিএনএর এজিসি টি, এটার বরাবর কি কি হবে, এ বরাবর হচ্ছে ইউ হবে, জি বরাবর সি হবে, সি বরাবর জি হবে, টি বরাবর এ হবে। এই যে জাস্ট এই কথাটা বলবো। এরপরে আমি কি বলবো, এরপরে আমি বলবো হচ্ছে, এরপরে আমি বলবো যে এভাবে যে আমি সূত্রগুলো এমআরএনএ পাইলে, এভাবে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো, প্রি এমআরএনএ পাবো। প্রি এমআরএনএ পাবো। এই প্রি এমআরএনএ থেকে আমরা কি করব, স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে, স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা এমআরএনএ পাবো। এমআরএনএ পাওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সমাপ্ত হয়ে যাবে। এবং আচ্ছা, এটা প্রি এমআরএনএ পাবো, এটা এরপরে হচ্ছে এখানে আরেকটা কথা আসবে, প্রক্রিয়াটা শেষ হবে কখন, যখন হচ্ছে আমার সমাপ্তি অঞ্চল যখন আসবে, অঞ্চল যখন আসবে তখন আমার প্রক্রিয়াটা শেষ হবে। সমাপ্তি অঞ্চল আসলে প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। এবং হচ্ছে প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে আমরা কি পাবো, প্রি আরএনএ পাবো। এটাকে স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে আরএনএ পাবো। এই যে এভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। জাস্ট আমি এভাবে চিত্র আঁকবো এবং এই যে আমি এখানে যে কথাগুলো লিখছি এটার উপর বেস করে আমি বর্ণনাটা দিব। তাহলে এখানে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, এবং প্রক্রিয়াটা শুরু হবে কোথায়, প্রক্রিয়াটা শুরু হবে হচ্ছে যে সূচনা অঞ্চল যেটা আছে, প্রোমোটার রিজন যেটা আছে সেখানে, সূচনা অঞ্চল। ওকে, সূচনা অঞ্চল। তাহলে পর্যায়ক্রমিকভাবে আমার একটা সূচনা অঞ্চল আছে, ধরো এই অঞ্চলটা হলো সূচনা অঞ্চল, সেখানে আরএনএ পলিমারেজ এনজাইম আসবে। এই যে আরএনএ পলিমারেজ এনজাইম আসলো, এর ফলে এই দুটো সূত্রক পরস্পর বিচ্ছিন্ন হলো। বিচ্ছিন্ন হওয়ার পর দুটো সূত্রক আমরা পাইলাম। একটা সূত্রক এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখে, এটাকে ট্রান্সক্রাইবিং সূত্রক বলা হয়। আর একটা সূত্র এই প্রক্রিয়া অংশগ্রহণ করবে না, 5 প্রাইম টু 3 প্রাইম মুখে, এটাকে কমপ্লিমেন্টারি সূত্রক বলা হয়। তো 3 প্রাইম থেকে 5 প্রাইম মুখে ট্রান্সক্রাইবিং সূত্রকের মধ্যে 5 প্রাইম টু 3 প্রাইম মুখে এমআরএনএ তৈরি হবে। এবং এমআরএনএ যখন তৈরি হবে সেখানে নাইট্রোজেন ঘটিত বেসগুলা কিভাবে পর্যায়ক্রমিকভাবে বসবে, এজিসিটি বরাবর পর্যায়ক্রমে ইউসিজিএ বসবে। ঠিক আছে? এবং হচ্ছে এই প্রক্রিয়াটা এইভাবেই চলতে থাকবে। এবং যখন হচ্ছে সমাপ্তি অঞ্চল আসবে, বা হচ্ছে কি বলা হয়, সমাপ্তি অঞ্চল বা হচ্ছে ওই টার্মিনেশন রিজন যখন আসবে, সেখানে প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। এবং এভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রি আরএনএ পাবো, এই প্রি এমআরএনএ পাবো, যেটা হচ্ছে নন প্রোটিন এবং প্রোটিন অংশ সমন্বিত খণ্ড খণ্ড আকারে এমআরএনএ তৈরি হয়। এই মানে ইন্ট্রন এবং এক্সন সম্মিলিত এমআরএনএ তৈরি হয়। এখান থেকে নন প্রোটিন অংশ যেটা ইন্ট্রন, এই অংশটা স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে ইন্ট্রন অংশটাকে বাদ দিয়ে এক্সন অংশগুলো নিয়ে পরিপূর্ণ এমআরএনএ তৈরি হয়। এভাবেই ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। জাস্ট এইটা হলো চিত্র দেখে এই যে আর্ট করে জাস্ট এভাবে এটার বর্ণনা দেওয়া। আর একটা তথ্য এখানে মনে রাখবা, এই যে প্রক্রিয়াটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, এই সূত্রক দুটো যে বিচ্ছিন্ন হয়েছিল না,
ওই পাশে যায় আবার সূত্রক দুটো আবার একত্রিত হচ্ছে একইভাবে পর্যায়ক্রমিকভাবে এটা এইদিকে যাচ্ছে, তার মানে ডিএনএর কোনো সমস্যা হচ্ছে না। ডিএনএ এখানে খুলতেছে আবার ওইখানে আবার জোড়া লাগতেছে, প্রক্রিয়াটা এই দিক থেকে এইদিকে চলে যাচ্ছে আর ডিএনএ যেমন ছিল সেমনই থাকতেছে। এই জন্য ওই যে ইট ভাটার যে ছাঁচ আছে, একটা ছাঁচ দিয়ে কিন্তু ইট বানানো যায়, একটা ছাঁচ দিয়ে কি একটা ইট বানানো যায় না, অসংখ্য ইট বানানো যায়। সেমভাবে একটা ডিএনএ থেকে এভাবে অসংখ্য আরএনএ তৈরি হয়, মিলিয়ন মিলিয়ন আরএনএ তৈরি হওয়া সম্ভব একটা ডিএনএ থেকে, কারণ ডিএনএটার তো এখানে কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো পরীক্ষার মধ্যে যদি আমার ট্রান্সক্রিপশন আসে তাহলে আমি কিভাবে লিখব, একেবারে সহজ ভাষায় সিম্পল ভাষায় বলে দিব। ঠিক আছে, একবার 3-এ 3 পাবা, 4-এ 4 পাবা, মার্ক কাটার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। তাহলে প্রথমে ধরো গ নাম্বারে একটা প্রশ্ন আসছে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বর্ণনা দাও, বা কিভাবে, যেমন ধরো এই যেটাই দিছে, এটা দিচ্ছে এ, এটা হচ্ছে বি, এন্ড বলছে এই প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়, বা তোমাকে বলছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় কিভাবে, সেটার বর্ণনা দিতে হবে। তো জাস্ট আমরা প্রথমে সংজ্ঞা দিব যে ট্রান্সক্রিপশন কাকে বলে। যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তাকে ট্রান্সক্রিপশন বলে। নিচে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হলো। তারপরে এই চিত্রটা আমরা আঁকবো, এই সিম্পলভাবে এই চিত্রটাই আঁকবো, ও তো আমাদের জটিল কোনো কিছু নাই, সিম্পলভাবে চিত্রটা আঁকবো। চিত্র হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন, এটা আমরা লিখবো। তারপরে আমি আমার মতো করে বর্ণনা দিব যে ডিএনএর একটা নির্দিষ্ট জিনের ভিতরে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সংগঠিত হয়, এবং এই জিনের যেই প্রোমোটার রিজন বা সূচনা অঞ্চল যেখানে থাকে সেখান থেকেই প্রক্রিয়াটা শুরু হয়। সূচনা অঞ্চলের মধ্যে একটি আরএনএ পলিমারেজ এনজাইম আসে। আরএনএ পলিমারেজ এনজাইম আসলে ডিএনএর ভিতরের সূত্রক দুটো পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং দুটি সূত্রকের ভিতরে একটি সূত্রক ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করে। 3' to 5' মুখী সূত্রকটা এই প্রক্রিয়া অংশগ্রহণ করে, এটাকে ট্রান্সক্রাইবিং সূত্রক বলা হয়। 5' to 3' মুখী সূত্রকটা এই প্রক্রিয়া অংশগ্রহণ করে না, এটাকে হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্রক বলা হয়। এই যে 3' to 5' মুখী ট্রান্সক্রাইবিং সূত্রকের মধ্যে যে আরএনএটা তৈরি হয়, এমআরএনএ তৈরি হয়, সেটা হয় হচ্ছে 5' to 3' মুখী। এবং এখানে যখন নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয় তখন হচ্ছে পর্যায়ক্রমিকভাবে AGCT বরাবর UCGA এভাবে পর্যায়ক্রমিকভাবে নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়। এবং একটা সময় প্রক্রিয়াটা চলা অবস্থায়, এমআরএনএ তৈরি হওয়া অবস্থায় যখন হচ্ছে সেই জিনের হচ্ছে সমাপ্তি অঞ্চল চলে আসে, তখন এই প্রক্রিয়াটি শেষ হয়ে যায়। সমাপ্তি অঞ্চল আসলে এই প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। এবং হচ্ছে যে এভাবে আমরা যে এমআরএনএটা পাই সেটাকে প্রি এমআরএনএ বলা হয়। এটার ভিতরে ইন্ট্রন এক্সন অংশ সম্মিলিত একটা আরএনএ। তো এখানে ইন্ট্রন অংশ, নন প্রোটিন অংশগুলো স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে কেটে বাদ যায়, এবং হচ্ছে এক্সন অংশগুলো দিয়ে পরিপূর্ণ এমআরএনএ তৈরি হয়। এভাবেই ডিএনএ হতে এমআরএনএ তৈরি হওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। ব্যাস, এই যে হয়ে গেল। জাস্ট আমি প্রথমে সংজ্ঞা দিলাম, ডিএনএ থেকে আরএনএ তৈরি প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, নিচে এটার বর্ণনা দেওয়া হলো, তারপর আমি চিত্র দিলাম, তারপরে পর্যায়ক্রমিকভাবে এই বেস করে আমি কথাগুলো বলবো যে প্রক্রিয়াটা শুরু হবে সূচনা অঞ্চলে। প্রক্রিয়াটা শুরু হবে কখন, যখন আরএনএ পলিমারেজ এনজাইম আসবে। আরএনএ পলিমারেজ এনজাইমে আসলে সূত্র ডিএনএ দুটো সূত্রকের বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং হচ্ছে দুইটা সূত্রকের মধ্যে একটা সূত্রক এটা অংশগ্রহণ করবে আর একটা সূত্র অংশগ্রহণ করবে না। 3' to 5' মুখী সূত্রকটা অংশগ্রহণ করবে, এটাকে ট্রান্সক্রাইবিং সূত্রক বলা হয়। এখান থেকে যেহেতু আরএনএ তৈরি হবে, তাহলে সেটা হবে 5' to 3' মুখী। AGCT বরাবর UCGA হচ্ছে বসবে, এবং হচ্ছে এই প্রক্রিয়াটা যখন আগাতে থাকবে শেষের দিকে কিন্তু ডিএনএর সূত্রক দুটো আবার পুনরায় কী হবে, পুনরায় হচ্ছে ওই যুক্ত হবে। ডিএনএ সূত্রক দুটা পুনরায় কী হবে, যুক্ত হতে থাকবে। এখানে সূত্রক দুইটার বন্ধন বিচ্ছিন্ন হতে থাকবে, ওইখানে আবার পুনরায় যুক্ত হতে থাকবে, এবং হচ্ছে এভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। এবং এই কথাটা তুমি নতুন করে অ্যাড করে দিবা যে পুনরায় যুক্ত হতে, সূত্রক দুটা এখানে বিচ্ছিন্ন হতে থাকবে, এবং পুনরায় এমআরএনএ তৈরি হওয়ার পর পুনরায় সূত্রক দুটো আবার কী হবে, যুক্ত হতে থাকবে। এভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। যখন হলো সমাপ্তি অঞ্চল আসবে, সমাপ্তি অঞ্চলে আসলে প্রক্রিয়াটা এখানে শেষ হয়ে যাবে। এভাবে যে আরএনএটা পাবো সেটা হচ্ছে প্রি
এমআরএনএ পাবো, যেটা হচ্ছে ইন্ট্রন এক্সন এভাবে খণ্ড খণ্ড আকারে এমআরএনএ তৈরি হয়, ইন্ট্রন এক্সন সম্মিলিত এমআরএনএ। তো এখানে ইন্ট্রন অংশটা হচ্ছে নন প্রোটিন অংশ, এটা হচ্ছে এমআরএনএর কোনো অংশ না। এই জন্য স্প্লাইসিং প্রক্রিয়ার মাধ্যমে, স্প্লাইসিং প্রক্রিয়ায় নন প্রোটিন অংশ ইন্ট্রনটা কেটে আলাদা হয়ে যায় এবং রিয়েল এক্সন সম্মিলিত এমআরএনএ পাওয়া যায়। এভাবেই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। একেবারে নিজের মতো করে লিখলাম, সিম্পল। এই হচ্ছে ট্রান্সক্রিপশন। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী টপিকে যাব। তো পরবর্তী টপিকে যাওয়ার আগে, যেহেতু এটা আমাদের কোর্সের একেবারে ফ্রি ক্লাস, আমরা কোর্সের একটা বিজ্ঞাপন দিই। তো তোমরা বুঝতেই পারতেছো, একেবারে অ্যানিমেশন দেখে দেখে আমরা পড়াই এবং হচ্ছে কেমন লাগছে অবশ্যই তোমাদের মন্তব্য আমাদেরকে জানাবা। তো আমাদের বায়োলজি বেসিক টু প্রো, এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এরকম বেসিক ক্লাস নেই। তারপর হচ্ছে সিকিউ সলভিং ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, হ্যাঁ, এবং হচ্ছে মেডিকেল এডমিশন অ্যানালাইসিস, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেও ক্লাস নেওয়া হচ্ছে। সো তোমাদের একেবারে বায়োলজিটা অন্তরের মধ্যে ঢোকার জন্য, আবার পরীক্ষার মধ্যেও ভালো থেকে ভালো করার জন্য, হ্যাঁ, স্পেশালি হচ্ছে আমরা এই কোর্সটা সাজাইছি। তো এখন পর্যন্ত যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হও নাই, যদি সময় থাকে এবং হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই আমাদের কোর্সটাতে ভর্তি হয়ে যাবা। আর হচ্ছে যে তোমরা যদি বায়োলজি যদি বা হচ্ছে অন্য যে কোনো সাবজেক্ট, তোমরা যদি বেশিরভাগ তো অফলাইনে টিচারদের কাছে গিয়েই পড়ো, একটা কোর্স কিন্তু টোটাল কিন্তু 12,000 14,000 টাকাও নেয়। মিনিমাম 10,000 টাকা দিয়ে প্রথম পত্র দ্বিতীয়, শুধু প্রথম পত্র কোর্স কিনতে হয়। তাহলে প্রথম পত্র দ্বিতীয় পত্র কোর্স যদি কমপ্লিটলি কিনো, তাহলে অ্যাটলিস্ট 20,000 টাকা লাগতেছে। এবং 20,000 টাকায় একটা ক্লাস কিন্তু একবার করে আসতেছো, দ্বিতীয়বার কিন্তু একদিন মিস হলে সেই ক্লাস করতে পারতেছো না, বা হচ্ছে যে 1 মাস 2 মাস ক্লাস করে বই শেষ করে রাখছো, পরে তোমার কিছুই মনে নাই, দেন তুমি আবার যে টিচারের কাছে পড়তেও পারতেছো না। তো এগুলো অনেক সীমাবদ্ধতা আছে, বাট আমাদের এই ক্লাসগুলো তুমি অনেক দিন পর্যন্ত করতে পারবে, ফাইনাল পরীক্ষা দিয়ে এসেও ক্লাসগুলো করতে পারবা, যখন মন চায় তখন করতে পারবা। আজকে করছো, বুঝছো, 2 দিন পরে ভুলে গেছো, তুমি আবার করতে পারবা, ঠিক আছে। কিন্তু অফলাইনে কিন্তু সেই সুযোগগুলো থাকে না। আবার এখানে কিন্তু অনেক কম টাকার মধ্যে কিন্তু তুমি এই সাপোর্টটা পাচ্ছ। সো এটা একটা মানে ফিনান্সিয়াল বলতে অনেক সেভ হবে, তোমার টাকা পয়সা অনেক সেভ হবে। তো আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য সরাসরি redwansmethod.com গুগলের মধ্যে লিখলেই চলে আসবে, অথবা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে। আর হচ্ছে তোমরা সবাই জানো আমার লেখা একটা বই আছে সহজ বায়োলজি, তোমাদের প্রথম পত্রের ওপর। তো আলহামদুলিল্লাহ এবার যে 25 সালে যে পরীক্ষা হয়ে গেল, আমি দেখলাম, আমি এখনও রিসার্চ করতেছি আর কি, টোটাল 5টা বোর্ড এখন পর্যন্ত দেখছি। একেবারে আমি দেখলাম যে 8টা সৃজনশীলের টোটাল 32টা কোশ্চেনের মধ্যে আমার এই বই থেকে হুবহু ঢাকা বোর্ডে কমন পড়ছে 27টা, তারপরে দিনাজপুর বোর্ডে কমন পড়ছে 28টা, যশোর বোর্ডে দেখলাম কমন পড়ছে 30টা, ঠিক আছে। 5টা বোর্ডে এখন পর্যন্ত দেখছি, মিনিমাম সম্ভবত 84% কমন পড়ছে আর কি, মিনিমাম 26টা কমন পড়ছে, একেবারে হুবহু এই বই থেকে কমন পড়ছে। একবার ছোট্ট একটা বই, সিম্পল, এই যে বইটা দেখাই, এই যে ছোট্ট বই, এই বই থেকে 32টা কোশ্চেনের মধ্যে 30টা কোশ্চেন কমন পাওয়া, 28টা প্রশ্ন কমন পাওয়া, এটা তো 4 টাকার কথা না। এবং হচ্ছে প্রত্যেকটা সহজ সরল সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। তো বইটা রকমারিতে পাওয়া যাচ্ছে, wafilife.com পাওয়া যাচ্ছে, বা আরও যদি খুব সহজেই আরও কিছু জানতে চাও, এই যে আমার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবা। সো 2টা প্রচারণায় দিয়ে দিলাম, আমার কোর্সে যুক্ত হবা, পাশাপাশি আমার বই নিবা, বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই, প্লাস নিশ্চিত ইনশাল্লাহ। তো আমরা এখন আমাদের পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে ডিএনএ ট্রান্সলেশন। তো ডিএনএ ট্রান্সলেশনটাকে জাস্ট আমরা একটু আগে দেখলাম, আমরা কি পাইলাম, এমআরএনএ আমাদের তৈরি হয়েছে। এখন হচ্ছে এই এমআরএনএ থেকে কি তৈরি হবে, এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি হবে। এই যে এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি ডিএনএ ট্রান্সলেশন। ওকে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটাই হচ্ছে কি ডিএনএ ট্রান্সলেশন। আচ্ছা, এখন এমআরএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হয় সেটা দেখব। এই প্রক্রিয়া কিন্তু একটু জটিল আছে, বই পড়লে মাথায় ঢুকবে না, আমার এই ক্লাস না করলে এটা কিন্তু বুঝবে না। সো একটু মনোযোগ দাও। তো এই এমআরএনএ থেকে প্রোটিনটা কিভাবে তৈরি হবে, এমআরএনএ থেকে কীভাবে প্রোটিন তৈরি হবে সেটা পরে আমরা একটু ভিডিও দেখে আসি, তাহলে বুঝে আসবে ইনশাল্লাহ, ইজিলি বুঝবা। তো আচ্ছা দেখো, এই যে আমরা হচ্ছে কি পাইছি, আমরা হচ্ছে এমআরএনএটা পাইছি। এখন এই এমআরএনএটাই হচ্ছে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে, তার মানে এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে পড়লাম, এটা হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে।
নিউক্লিয়াসের মধ্যে যে এমআরএনএ যে পাওয়া গেল, এই এমআরএনএটা এখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে যে নিউক্লিয়ার গ্রন্থি দিয়ে বেরিয়ে এটা সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে। ওকে, এই যে এটা বেরিয়ে আসলো, সাইটোপ্লাজমের মধ্যে চলে আসলো। এখন এই এমআরএনএটা কি করবে? প্রোটিন তৈরি করবে। তো এমআরএনএর ভিতরে যদি নাইট্রোজেন বেসগুলো আমরা দেখি, যে নাইট্রোজেন বেসগুলো এটা তো জানি পর্যায়ক্রমে এ জি সি ইউ, ইউ জি সি এ, উল্টাপাল্টাভাবে থাকুক আর যেমনি ইচ্ছা থাকুক থাকবে। আচ্ছা, এখানে এই যে নাইট্রোজেন ঘটিত বেসগুলো আছে এবং কিভাবে আছে, এই যেভাবে আছে। এবং এখানে একটা মজার তথ্য আছে, এখানে কিন্তু আমরা ওই যে কোডিং যেটা পড়ছি, প্রতি 3টা নাইট্রোজেন বেস মিলে একটা করে কোড হয়, রাইট? একটা করে জেনেটিক কোড হয়। যেমন GCA এটা মিলে একটা কোড, আবার হচ্ছে UUG এটা একটা কোড, GGA এটা একটা কোড, CCU এটা একটা কোড, এরকম টোটাল কিন্তু 64টা কোড আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে একটু ভালো করে খেয়াল করো। ওকে, এই যে 64টা কোড এখানে দেখানো হয়েছে, আমরা কিন্তু এটা আগের ক্লাসে আমরা বলে দিছি। এবং হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস একটা ছিল শুরুর কোড। শুরুর কোড কোনটা? এই যে AUG হচ্ছে শুরুর কোড, AUG হলো শুরুর কোড। এবং হচ্ছে বন্ধের কোড, স্টপ কোড ছিল 3টা, UAA, UAG আর হচ্ছে UGA, এই 3টা হলো স্টপ কোড। তো আমার এখন এটা লাগবে, AUG শুরুর কোডটা লাগবে এবং হচ্ছে শেষের কোডটা লাগবে। কেন লাগবে? যে দেখো, এখানে দেখো, এই যে আমরা তো এখন পড়তেছি হচ্ছে কি, আমরা পড়তেছি হচ্ছে এমআরএনএ থেকে কিভাবে প্রোটিন তৈরি হয় সেটা আমরা দেখব। তো অনেক বড় একটা এমআরএনএ তৈরি হয়েছে। এই এমআরএনএ যে তৈরি হয়েছে, এটার মধ্যে প্রক্রিয়াটা কোথায় থেকে শুরু হবে আর কোথায় গিয়ে শেষ হবে, এটা লাগবে, এটা লাগবে। একটু আগে আমরা দেখছি ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়েছে, সেখানেও একটা প্রোমোটার অঞ্চল ছিল, শুরুর অঞ্চল ছিল, একটা সমাপ্তি অঞ্চল ছিল। শুরুর অঞ্চল থেকে শুরু হয়ে সমাপ্তি অঞ্চলে যায় শেষ হয়েছে। তো সেমভাবে এই এমআরএনএ থেকে এখন যে আমার প্রোটিন তৈরি হবে, তো এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, কোথায় থেকে শুরু হবে? এখানে অসংখ্য কোড আছে, এই প্রতি 3টা মিলে একটা করে কোড, প্রতি 3টা মিলে একটা করে কোড। তো এর ভিতরে আমার যে শুরুর কোড, যেটা শুরুর কোড কোনটা আমরা পড়ছিলাম, মেথিওনিন, শুরুর কোড AUG, এটা হচ্ছে শুরুর কোড। এই শুরুর কোড AUG যেখানে আছে সেখান থেকেই প্রক্রিয়াটা শুরু হবে, সেখান থেকেই প্রক্রিয়াটা শুরু হবে। এবং চলতেছে চলতেছে চলতেছে, যখনই বন্ধের কোড UGA, UAG, UAA এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে, তখনই প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। এখন এখানে শুরুর কোড আছে, এখানে বন্ধের কোড আছে, যদি বন্ধের কোড এখানেই থাকে তাহলে প্রক্রিয়াটা এখানেই শেষ হয়ে যাবে, এটুকের মধ্যে শেষ হয়ে যাবে। যদি এখানে থাকে তাহলে এটুকের মধ্যে শেষ হয়ে যাবে। যদি এখানে আরও অনেক দূরে থাকে তাহলে অনেক দূর পর্যন্ত গিয়ে শেষ হবে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আরএনএর ওপর, যে এই 3টা কোথায় আছে। যদি 3টার যে কোনো একটা যখনই আসবে তখনই প্রক্রিয়া শেষ হবে। এই জন্য এটা কিন্তু ফিক্সড না যে এতক্ষণ পরে আসবে, ফিক্সড না, যখন আসবে তখনই প্রক্রিয়া শেষ হবে। এটা হলো কোন ডিএনএ থেকে এমআরএনএটা তৈরি হয়েছে, কোন প্রাণীর থেকে তৈরি হয়েছে, কোন প্রজাতি থেকে, এর ভ্যারাইটিস আছে। এটা হিউজ গবেষণা, ওগুলো বিষয়ে বাদ দাও। তাহলে আমরা জানলাম যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, তো একটা শুরুর অঞ্চল লাগবে, একটা শেষ অঞ্চল লাগবে। এমআরএনএর মধ্যে অসংখ্য কোড আছে, 64টা কোড আছে। যেখানে শুরুর কোড কি AUG যেখানে আছে সেখান থেকে প্রক্রিয়া শুরু হবে, আর বন্ধের কোড UGA, UAG অথবা UAA, 3টার মধ্যে যে কোনো একটা আসলে প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। ওকে, নেক্সট। আচ্ছা, তা আমরা জানি এই যে এখান থেকে প্রক্রিয়াটা ধরে শুরু হবে। এই যে দেখো, এই যে একটা রাইবোজোমাল সাব ইউনিট আসলো। আমরা যখন রাইবোজোম পড়ছি, কি পড়ছিলাম? রাইবোজোম। আমরা যখন রাইবোজোম পড়ছি তখন আমরা পড়ছি হলো রাইবোজোমের 2টা পার্ট থাকে, 2টা সাব ইউনিট থাকে। একটা হলো ছোট সাব ইউনিট, একটা হচ্ছে বড় সাব ইউনিট, রাইট? তো এই যে শুরুর কোডটা যেখানে AUG, এখানে হচ্ছে রাইবোজোমের ছোট সাব ইউনিটটা আসলো, এই যে স্মল রাইবোজোমাল সাব ইউনিট আসলো। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে ভালো করে দেখো, ওকে, এই যে ছোট রাইবোজোমাল সাব ইউনিটটা এখানে আসছে। এখন এই অঞ্চলের মধ্যে অনেকগুলো ট্রান্সফার আরএনএ আছে। এই যে এইটা যেটা অ্যাডাপ্টার অণু, এটাকে অ্যাডাপ্টার অণু বা এটা হলো টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। আমরা আরএনএর গঠন পড়ছি না, সেখানে টিআরএনএ ছিল, ট্রান্সফার আরএনএ। এই যে এটা একটা ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএর এখানে এই যে গোল যেটা বল, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড।
এরকম অসংখ্য ট্রান্সফার আরএনএ এই অঞ্চলের মধ্যে আছে। তো আমরা জানি যে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএর শেষের দিকে একটা এন্টিকোড থাকে, জেনেটিক কোডের এন্টিকোড থাকে, ঠিক আছে? এরকম অসংখ্য এন্টিকোডযুক্ত ট্রান্সফার আরএনএ আছে। তাইলে ভালো করে খেয়াল করো, এখানে এন্টিকোডটা কি ছিল, এই জায়গার এন্টিকোডটা কি, এখানে ছিল AUG, রাইট? AUG মনে রাখো। তো এই যে কোন ট্রান্সফার আরএনএটা আসবে, কোন ট্রান্সফার আরএনএটা আসবে, তাহলে AUG এর এন্টিকোড কোনটা হয়? এর এন্টি হচ্ছে ইউ, যেহেতু এটা আরএনএ, তাহলে এ বরাবর হচ্ছে ইউ, ইউ বরাবর হচ্ছে এ, আর হচ্ছে জি বরাবর হচ্ছে সি। তাহলে AUG এটা হলো শুরুর কোড, এটার যে এন্টিকোড সেটা হচ্ছে UAC। তাহলে যতগুলা ট্রান্সফার আরএনএ পরিবেশের মধ্যে আছে তার ভিতরে যেটা UAC, ওই ট্রান্সফার আরএনএ আইসা এই যে এই AUG এন্টিকোড বরাবর UAC এন্টিকোড আইসা এই ট্রান্সফার আরএনএটা এখানে বসলো। এটা হলো প্রাথমিক শুরুর ক্ষেত্রে। তাহলে একটা mRNA ছিল যেখানে হচ্ছে AUG শুরুর কোড যেখানে, সেখানে একটা রাইবোজোমাল সাব ইউনিট আসলো, ছোট সাব ইউনিট আসার পরে AUG যেহেতু শুরুর কোড, এটার যে এন্টিকোড বিশিষ্ট UAC এন্টিকোড বিশিষ্ট যে ট্রান্সফার আরএনএ যেটা, এবং সেটার মধ্যে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড আছে। এই যে অ্যামাইনো অ্যাসিডটার নাম কি? এই অ্যামাইনো অ্যাসিডটার নাম হচ্ছে মেথিওনিন। এই জন্য আমরা বলছিলাম যে AUG এটা হচ্ছে মেথিওনিন। AUG এমন একটা এন্টিকোড যেটা মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড আনবে। এই যে ও যে আনছে, এই যে অ্যামাইনো অ্যাসিড আনছে এটার নাম হলো মেথিওনিন, একটা অ্যামাইনো অ্যাসিড আনছে এই টিআরএনএটা। এবং AUG এন্টিকোড হচ্ছে UAC, UAC এন্টিকোড বিশিষ্ট টিআরএনএ যেটা, ও সবসময় মেথিওনিন বহন করে, ও আয়সা এখানে বসলো। ওকে, নেক্সট আমরা যাচ্ছি। পরবর্তী প্রক্রিয়াটা কি হবে? আচ্ছা, পরবর্তীতে যেটা হবে সেটা হলো, এখন হচ্ছে একটা এই যে রাইবোজোমার যে আর একটা বড় সাব ইউনিট আছে, এই বড় সাব ইউনিটটা, লার্জ সাব ইউনিটটা এখন আয়সা এখানে বসবে। এই যে এখন এখানে একটা রাইবোজোমার বড় সাব ইউনিটটা আসলো। ওকে, তো এই অবস্থাতে একটু করে ভালো করে একটা জিনিস খেয়াল করবা। এই যে তিনটা সাইডের সৃষ্টি হবে, তিনটা জায়গার সৃষ্টি হলো। টিআরএনএটা যখন মাঝখানে আসছে, তাহলে টিআরএনএ যেখানে আসছে এটার এই পাশে একটা সাইড, এই পাশে একটা সাইড, এটা হচ্ছে ই সাইড। টিআরএনএ যেখানে বসছে সেটা হচ্ছে পি সাইড, আর এই পাশে যেটা এটা হচ্ছে ই সাইড। এটাকে আমরা ইন্ডিকেট করতে পারবো যেহেতু এখানে তিনটা কোড আছে, এখানে একটা জেনেটিক কোড আছে, তিনটা নাইট্রোজেন বেস, এই পাশে তিনটা নাইট্রোজেন গঠিত বেস আছে, মানে এখানে একটা এই পাশে একটা জেনেটিক কোড, এই পাশে একটা জেনেটিক কোড। এই পাশে জেনেটিক কোড বিশিষ্ট জায়গাটা হচ্ছে এ সাইড, এটা হলো পি সাইড যেখানে টিআরএনএ আসছে, আর এই পাশে জেনেটিক কোড বিশিষ্ট জায়গা এটা হচ্ছে ই সাইড। আচ্ছা, তো এখন হচ্ছে এই এ সাইড বরাবর এই যে আরেকটা ট্রান্সফার আরএনএ আসবে। দেখো, এই এ সাইড বরাবর আরেকটা ট্রান্সফার আরএনএ আসবে, সেই প্রত্যেকটা ট্রান্সফার আরএনএর সাথে একটা করে অ্যামাইনো অ্যাসিড থাকবে। এখন এখানে কোন ট্রান্সফার আরএনএটা আসবে? কোনটা আসবে? এই যে এখানে যে জেনেটিক কোড যেটা আছে, এটার এন্টিকোড বিশিষ্ট যেটা, সেটা আসবে। তো এখানে যে জেনেটিক কোড আছে এটার এন্টিকোড বিশিষ্ট যেটা, সেটা আসবে। তো এটার কোথায় আসবে? এ সাইটে আসবে। তো এটার এন্টিকোড কোনটা? যে এই যে এখানে যে কোড আছে জেনেটিক কোড, এটার এন্টিকোড বিশিষ্ট আরেকটা ট্রান্সফার আরএনএ এখানে আসবে। যেমন উদাহরণস্বরূপ ধরো এটা ধরো এটা কালার দিয়ে বোঝাচ্ছে, কালার দিয়ে বোঝাক আর যেটা দিয়ে বোঝাক, আমরা ধরো এটা হলো সি, এটা সি, এটা জি, এটা হলো এ। তাহলে সি জি এ বরাবর, সি বরাবর তাহলে কি আসবো? জি আসবো, জি বরাবর কি আসবো? সি আসবো, আবার এ বরাবর কি আসবে? ইউ আসবে। তাহলে এই এন্টিকোড বিশিষ্ট, এই কোডের এন্টিকোড বিশিষ্ট ট্রান্সফার আরএনএ যেটা, ওইটাই এখানে এসে বসবে, এই সাইডে এসে বসবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এই যে এই কোডের এন্টিকোড বিশিষ্ট ট্রান্সফার আরএনএ এই সাইটে আসলো। এই সাইটে আসার পর কি হবে? এই সাইটে আসলে জাস্ট কি হয় যে দেখো, এই যে আসলো এই সাইডে, এখন হচ্ছে
এই যে এই যে দেখো, এই যে ট্রান্সফার আরএনএ এটা ছিল, এই আরএনএর যে অ্যামাইনো অ্যাসিডটা ছিল, এই অ্যামাইনো অ্যাসিডটা ওর কাছে দিয়ে দিল। তাহলে ওর এখানে এখন দুইটা অ্যামাইনো অ্যাসিড হইলো, এটা অ্যামাইনো অ্যাসিড খালি হয়ে গেল, এটা এখন এটা কি এ সাইড, পি সাইড, ই সাইড, এই পি সাইড থেকে এটা এখন ই সাইডে চলে যাবে, এটা এখন পি সাইড থেকে ই সাইডে চলে আসবে। এই যে ই সাইডে চলে আসলো, এতে কি হলো, এই যে এই সাইডটা এখন ফাঁকা হয়ে গেল। এখানে এই কোড যেখানে আছে, এই কোড বরাবর এখানে আরেকটা এন্টি কোডের যে ট্রান্সফার আরএনএ এখানে আসবে, আবার এখান থেকে এটা এইদিকে চলে যাবে। এই যে এখন হচ্ছে যে এই ট্রান্সফার আরএনএটা এই যে চলে গেল, ই সাইড খালি হয়ে গেল, এই সাইডে এই যে আবার আরেকটা ট্রান্সফার আরএনএ আসলো। যখন এখানে এই সাইডে যখন আরেকটা ট্রান্সফার আরএনএ আসলো, এখানে এই দুই অ্যামাইনো অ্যাসিডটা আছে, এখানে দুইটা অ্যামাইনো অ্যাসিড ছিল, এই অ্যামাইনো অ্যাসিড দুইটা আবার এটার সাথে যা যুক্ত হবে, এই যে আবার এটা এভাবে অ্যান্টিকোড বিশিষ্ট টিআরএনএ আসতে থাকবে, ই সাইড দিয়ে চলে যেতে থাকবে। এভাবে এখানে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একত্রিত হবে, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এখানে একত্রিত হবে। তাইলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একত্রিত হলে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। কারণ প্রোটিন কাকে বলে? অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে কি বলা হয়? প্রোটিন বলা হয়। সিম্পল জিনিস। প্রোটিন কাকে বলে? অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বলে। তো এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একত্রিত হবে। তো এভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। কখন শেষ হয়ে যাবে? যখন এই যেখানে এন্ট্রি কোড, স্টপ কোড যখন আসবে। তো তিনটা স্টপ কোড আছে, সমাপ্তি কোড। সমাপ্তি কোডের যে কোনো একটা যখন আসবে, তখনই হচ্ছে এখানে আর টিআরএনএ আর আসবে না, ট্রান্সফার আরএনএ আর আসবে না। এই স্টপ কোড থাকলে কেন আসবে না? এর কারণ দেখো, এই স্টপ কোড যেটা, স্টপ কোডের যে এন্টি কোড, ওই এন্টি কোড বিশিষ্ট কোনো ট্রান্সফার আরএনএ নাই। তাহলে আসবে কেমনে? তো নিয়ম কি? এখানে যে কোড আছে, এই কোডের এন্টি কোড বিশিষ্ট ট্রান্সফার আরএনএ আসবে। কিন্তু স্টপ কোড যেটা, স্টপ কোড তিনটা স্টপ কোড আছে, এই তিনটা স্টপ কোডের এন্টি কোডের কোনো ট্রান্সফার আরএনএ নাই, যার কারণে এখানে কোনো ট্রান্সফার আরএনএ আসতে পারবে না। একটা রিলিজ ফ্যাক্টর আসবে, একটা রিলিজ ফ্যাক্টর আসবে, মানে একটা বস্তু আসবে আইসা পুরা প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিবে, ভেঙে ফেলবে। জাস্ট সি, এই যে একটা রিলিজ ফ্যাক্টর আসলো, আইসা হচ্ছে এ সাইডে আইসা বৈশা পুরা প্রক্রিয়াটাকে ভেঙে দিবে। এই যে পুরা প্রক্রিয়াটাকে ভেঙে দিল, এই যে পুরা প্রক্রিয়াটাকে ভেঙে দিল, আমরা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে পাইলাম। এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হলো, এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হবে, সেটাই হচ্ছে প্রোটিন। এই যে এইভাবে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে, আশা করি বুঝছো। তো টোটাল বিষয়টা আর একটু জাস্ট 2 মিনিটে একটু দেখো, 2 মিনিটে জাস্ট দেখো। তাহলে হচ্ছে এই হচ্ছে একটা এমআরএনএ। এমআরএনএর ভিতরে যেখানে শুরুর কোড AUG আছে, সেখান থেকে হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হবে। এই শুরুর কোড AUG বরাবর একটা রাইবোজোমাল ছোটো সাব ইউনিট আসবে। ছোটো সাব ইউনিট আসলে সেখানে AUG বরাবর যে এন্টি কোড আছে, AUG এর এন্টি কোড বিশিষ্ট যে ট্রান্সফার আরএনএ আছে, যেটা মেথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড বহন করে, সেই ট্রান্সফার আরএনএটা এসে এই কোডের ভিতরে এন্টি কোড বিশিষ্ট ট্রান্সফার আরএনএটা এই বরাবর এসে বসবে। তাহলে AUG এর এন্টি কোড হচ্ছে UAC, তার মানে UAC এন্টি কোড বিশিষ্ট ট্রান্সফার আরএনএ, মেথিওনিন বহনকারী ট্রান্সফার আরএনএ এখানে এসে বসবে। বসার পরে হচ্ছে রাইবোজোমাল বড় সাব ইউনিটটা আসবে। আসলে হচ্ছে যে এখানে একটা কমপ্লেক্স তৈরি হবে, রাইবোজোম, তারপর হচ্ছে এমআরএনএ এবং টিআরএনএ মিলে একটা কমপ্লেক্স তৈরি হবে। তো এখানে 3টা সাইডের সৃষ্টি হবে, এ সাইড, পি সাইড এবং ই সাইড। তো এই সাইডের ভিতরে যে জেনেটিক কোড থাকবে, এটার এন্টি কোড বিশিষ্ট যে টিআরএনএ, সেটা হলো এ সাইডে আসবে, এসে হচ্ছে বসবে। বসার পরে এই টিআরএনএর ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিডগুলো এখন ওই অ্যামাইনো অ্যাসিডের কাছে চলে যাবে। দেন এই আরএনএ যেটা, এই টিআরএনএ যেটা আছে, এটা ই সাইডে চলে যাবে, ই সাইড দিয়ে এটা বেরিয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমিকভাবে এই সাইডে আসতে থাকবে, এই সাইড থেকে পি সাইডে যাবে, পি সাইড থেকে ই সাইডে যাওয়ার সময় অ্যামাইনো অ্যাসিডটা ওকে দিয়ে যাবে। সে অ্যামাইনো অ্যাসিড শূন্য হয়ে গেলে সে ই সাইড থেকে বাইরে বেরিয়ে যাবে। এভাবে পর্যায়ক্রমিকভাবে এখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বাড়তে থাকবে, অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা বাড়তে থাকবে এবং প্রক্রিয়াটা এভাবেই চলতে থাকবে। একসময় যখন এখানে রিলিজ ফ্যাক্টর আসবে, এই যখন হচ্ছে সমাপ্তি কোড আসবে, সমাপ্তি কোড আসলে সমাপ্তি কোডের এন্টি কোড বিশিষ্ট কোনো ট্রান্সফার আরএনএ নাই,
না থাকার কারণে এখানে একটা রিলিজ ফ্যাক্টর আসবে। রিলিজ ফ্যাক্টর আয়সা টোটাল প্রক্রিয়াটাকে ভেঙে দিবে। এই যেভাবে আমরা অসংখ্য রিলিজ ফ্যাক্টর আসার আগ পর্যন্ত আমরা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা যৌগ পাবো, আর অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যখন একত্রিত হয়ে যৌগ গঠন করবে সেটাই হচ্ছে কি প্রোটিন। এই যে এভাবেই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ডিএনএ ট্রান্সলেশন। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন হচ্ছে পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো সেটা আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা প্রথমে একটা এমআরএনএ আঁকি। এই যে ধরো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএর ভিতরে এই যে ওখানে যে অনেকগুলা জেনেটিক কোড আছে বা এই যে নাইট্রোজেন বেস, এগুলো আমরা দিব, নাইট্রোজেন বেস আছে এগুলো দিলাম। তো যেহেতু প্রক্রিয়াটা আমরা এখানে শুরু করব, এখানে যে এ ইউ জি, এই যে শুরুর কোড যেটা এ ইউ জি, এরপরে হচ্ছে আমরা আমাদের মতো করে নিজের মতো করে দিব, কোনো সমস্যা নেই। এমনি এটা আমার মতো করে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে এ ইউজি, এখানে হচ্ছে প্রক্রিয়াটা শুরু হবে। তো যেহেতু এটা হচ্ছে এ ইউজি, তাহলে এটাকে আমরা একটু অন্য কালার করে দেই, তাহলে ভালো হবে। এটা আমরা একটু মুছে দেই। আমরা কিন্তু চিত্র আঁকতেছি, ঠিক আছে? তারপরে আমরা পরীক্ষার মধ্যে কিভাবে আনসার করবো সেটা পরে, আগে চিত্র আঁকতেছি। তো এই যেহেতু শুরু, এখানে একটা রাইবোজোমাল সাব ইউনিট আসবে, রাইট? এখানে একটা রাইবোজোমাল ছোট সাব ইউনিট আসবে। তাহলে এই যে একটা রাইবোজোমাল ছোট সাব ইউনিট আসলো, রাইবোজোমাল সাব ইউনিট আসলো। তো এখানে একটা ট্রান্সফার আরএনএ আসবে। তো ট্রান্সফার আরএনএটা বইয়ের মধ্যে যেভাবে চিত্রের মধ্যে আমরা দেখলাম, ট্রান্সফার আরএনএটা যেভাবে আঁকানো, হ্যাঁ, এভাবে যে তোমাকে আঁকতে হবে সেটা না, জাস্ট তুমি একটু পেঁচায় পেঁচায় দিলে আর কি। এটা তুমি তোমার মতো করে আঁকলা, কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে আমরা এন্টি কোডটা আগে দিই, পরে ট্রান্সফার আরএনএটা দিই। তো এটার এন্টি কোডটা কি হবে? এ বরাবর হবে কি? এ বরাবর হবে ইউ, ইউ বরাবর হবে হচ্ছে, সরি ওটা তো তীর চিহ্ন দিয়ে ফেলছি। ইউ বরাবর কি হবে? ইউ বরাবর হবে হচ্ছে এ, ইউ এ, জি বরাবর হচ্ছে সি। এই যে ইউএসি এন্টিকোড বিশিষ্ট ট্রান্সফার আরএনএ। এখন এটা ওইভাবেই তোমার আঁকার কোনো কিছু নাই, জাস্ট তুমি এই যেরকম একটা বক্স করে এখানে লিখে দাও টিআরএনএ, এটা হচ্ছে টিআরএনএ। এই যে হয়ে গেছে। এখানে একটা যুক্ত করে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে দাও, যে এই যে এটা হচ্ছে ম্যাথিওনিন। ওকে, এখন এটা হলো। এখন কি হবে? এখন হচ্ছে যে এখানে রাইবোজোমাল বড় সাব ইউনিটটা এখন আসবে। এই যে রাইবোজোমাল বড় সাব ইউনিটটা আসলো, তাহলে তুমি এটা লেখার সময় লিখে দিবা রাইবোজোমাল বড় সাব ইউনিটটা আসছে। ওকে, ফাইন। তো এখন হচ্ছে এখানে কয়েকটা সাইট তৈরি হবে। এটা হচ্ছে এ সাইট, এটা হচ্ছে পি সাইট, এটা হচ্ছে ই সাইট, এটা আমি লিখে দিলাম। তো এখানে যে এন্টি কোড আছে GCA। আচ্ছা, এখানে আমরা এখানে হচ্ছে আমরা আরেকটা টিআরএনএ এখানে দিয়ে দিই, অ্যামাইনো অ্যাসিড যুক্ত। এটা হচ্ছে একটা টিআরএনএ। তাহলে এটা এন্টি কোড কি? GCA। তো GCA বরাবর কি হবে? জি বরাবর হবে হচ্ছে সি, সি বরাবর হবে হচ্ছে জি, এ বরাবর হবে হচ্ছে ইউ। এই যে CGU, এ এন্টি কোড, এটার সাথে এটা মিল করেই দিলাম যে এটা এখানে আসবে। জাস্ট এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এ পাশ থেকে এ পাশে একটা চলে যাবে, দেন এ পাশ থেকে এ পাশে আরেকটা দিয়ে দেখা দিলাম যে এখান থেকে আরেকটা টিআরএনএ, এখানে একটা দেখা দিলাম, ACU দিয়ে দিলাম। এটা হচ্ছে টিআরএনএ। এখানে এটাতে আর অ্যামাইনো অ্যাসিডটা থাকবে না, অ্যামাইনো অ্যাসিডটা এখানে আর থাকবে না।
ঠিক আছে। এবং হচ্ছে সে যখন চলে যাবে এখানে আর একটা জাস্ট এভাবে একটা সিম্পল একটা চিত্র আঁকলেই হবে। এখানে আমি যে কোডের সাথে মিল করে এগুলো লিখছি, কোডের সাথে মিল করে লেখারও দরকার নেই, মিল করে লিখলে ভালো, বাট এইটা এখানে খুব একটা ইমার্জেন্সি না যেখানে মিল করেই লিখতে হবে। জাস্ট এখানে এটা এখানে বোঝানো যে একটা টিআরএনএ এখানে এ সাইডে আসবে, পরে এই সাইড থেকে আরেকটা চলে যাবে, যে ব্যাস এই। এখন হচ্ছে যে আমি জাস্ট এখানে লিখবো হলো ছোট রাইবোজোমাল সাব ইউনিট, এটা হচ্ছে কি ছোটটা, তাহলে ছোট রাইবোজোমাল সাব ইউনিট, রাইবোজোমাল সাব ইউনিট, এটা হচ্ছে বড় রাইবোজোমাল সাব ইউনিট, রাইবোজোমাল সাব ইউনিট। তারপরে হচ্ছে এটা হলো এমআরএনএ, এটা হচ্ছে এমআরএনএ, এটা টিআরএনএ, এগুলো লেখা আছে, ইন্ডিকেট করার দরকার নাই, এখানে ইন্ডিকেট করতে পারে। এটা হলো অ্যামাইনো অ্যাসিড বা এটা সরাসরি এখানে এটা লিখতে পারো, এটা দাগ দিয়ে লিখতে পারো যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ, ব্যাস। এই যে ইন্ডিকেট, এভাবে ইন্ডিকেট দেবে। এখন আমরা লিখব চিত্র হচ্ছে কি ডিএনএ ট্রান্সলেশন বা ট্রান্সলেশন যেটা বলি আমরা, চিত্র লিখলাম হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া, ব্যাস, এই যে হয়ে গেছে। তো আমরা এরকম একটা চিত্র আঁকবো, আঁকার পরে আমরা আমাদের মতো করে বর্ণনা দিব। তা আমরা যে বর্ণনাটা দিব সেটা হচ্ছে এই এতক্ষণ যেভাবে আমরা দেখছি সেটার ওপর বেস করে আমরা এটার বর্ণনাটা দিব। তাহলে আমরা এটা কিভাবে লিখব বর্ণনাটা, জাস্ট আমরা যদি প্রথমেই যদি আমরা বলি, তাহলে প্রথমে আমরা হলো সংজ্ঞা দিব। যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেই প্রক্রিয়াকে ট্রান্সলেশন প্রক্রিয়া বলে। নিচে ট্রান্সলেশন প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হলো, তারপরে চিত্র আঁকবো, ইন্ডিকেট করব, তারপরে বর্ণনা দিব। তো এরকম ইন্ডিকেট থাকলে এখানেই ফুল মার্ক দিয়ে দিবে, বর্ণনা পড়বেই না। আচ্ছা, এখন বর্ণনাটা আসি। তো এমআরএনএর ভিতরে যেখানে শুরুর কোড AUG আছে সেখান থেকেই মূলত প্রক্রিয়াটা শুরু হবে। সেখানে AUG বরাবর একটা রাইবোজোমাল ছোট সাব ইউনিট আসবে এবং রাইবোজোমাল ছোট সাব ইউনিট আসার পরে AUG এর অ্যান্টিকোড UAC অ্যান্টিকোড বিশিষ্ট টিআরএনএ সেখানে এসে যুক্ত হবে। যুক্ত হলে এর পরবর্তীতে বড় রাইবোজোমাল সাব ইউনিটটি আসবে। আসলে এখানে রাইবোজোম, এমআরএনএ এবং টিআরএনএ বিশিষ্ট একটি কমপ্লেক্স যৌগের সৃষ্টি হবে। এটাকে ইনিশিয়েশন ফ্যাক্টর বা হচ্ছে সূচনা যৌগ বলা হয়। এখানে তিনটি বাইন্ডিং সাইডের সৃষ্টি হয়, এ সাইড, পি সাইড এবং ই সাইড। এই সাইডের ভিতরে পর্যায়ক্রমিকভাবে অ্যান্টিকোড বিশিষ্ট টিআরএনএগুলো আসতে থাকে এবং এ সাইডে যে টিআরএনএ আসে এবং পি সাইডের টিআরএনএর যে অ্যামাইনো অ্যাসিড সেটি এ সাইডের টিআরএনএর অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়, পেপটাইড বন্ধন গঠন করে। এভাবে পর্যায়ক্রমিকভাবে এ সাইডে আসা টিআরএনএর অ্যামাইনো অ্যাসিডের সাথে পি সাইডের অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হতে থাকে এবং এই টিআরএনএটি অ্যামাইনো অ্যাসিডবিহীন টিআরএনএটি ই সাইড দিয়ে বাইরে বেরিয়ে যায় বা উন্মুক্ত হয়। এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রক্রিয়াটি চলতে থাকে এবং পেপটাইড অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হতে থাকে। যখন এ সাইড বরাবর সমাপ্তি কোড UAA, UAG অথবা UGA এর যে কোনো একটি কোড যখন এ সাইড বরাবর আসে তখন হচ্ছে এই সমাপ্তি কোডগুলোর অ্যান্টিকোড বিশিষ্ট কোনো টিআরএনএ না থাকায় সেখানে একটা রিলিজ ফ্যাক্টর আসে।
এই রিলিজ ফ্যাক্টর এসে পুরো প্রক্রিয়াটিকে ভেঙে দেয়। তাহলে রিলিজ ফ্যাক্টর এসে পুরো প্রক্রিয়াটি ভেঙে দেওয়ার মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এভাবে আমরা অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের একটা পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটা পলিপেপটাইড পাই, বা একটা অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে প্রোটিন বলা হয়। এভাবে আমরা এই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন পাই, বা প্রোটিন তৈরি হওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই যে এভাবে জাস্ট বলা, একটু গুছিয়ে বলা। তাহলে ধরো পরীক্ষার মধ্যে এটা আসছে যে ট্রান্সলেশন প্রক্রিয়ার বর্ণনা দাও, বা কীভাবে আরএনএ থেকে প্রোটিন কিভাবে পাওয়া যায় সেটার বর্ণনা দাও। আমি প্রথমে কি করব, সংজ্ঞা দিব। যে প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকে ট্রান্সলেশন বলা হয়। নিচে ট্রান্সলেশন প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হলো। তারপরে আমি এই যেভাবে সুন্দর করে একটা চিত্র আঁকবো, সিম্পলভাবে চিত্র আঁকার পরে চিত্র ট্রান্সলেশন লিখবো, তারপর আমি আমার মতো করে বর্ণনা দিব যে এমআরএনএর AUG শুরুর অ্যান্টিকোড বিশিষ্ট জায়গায় প্রথমে ছোট রাইবোজোমাল সাব ইউনিট আসে এবং পরবর্তীতে AUG এর অ্যান্টিকোড UAC অ্যান্টিকোড বিশিষ্ট tRNA সেখানে এসে যুক্ত হয়। পরবর্তীতে রাইবোজোমাল বড় সাব ইউনিটটি আসলে রাইবোজোম, tRNA এবং mRNA-এর একটি কমপ্লেক্স গঠিত হয়। এটাকে ইনিশিয়েশন ফ্যাক্টর বা সূচনা যৌগ বলা হয়। এর ফলশ্রুতিতে এখানে 3টি বাইন্ডিং সাইটের সৃষ্টি হয়, এ সাইট, পি সাইট এবং ই সাইট। এ সাইটে পর্যায়ক্রমিকভাবে যে জেনেটিক কোডগুলো থাকে এটার অ্যান্টিকোড বিশিষ্ট tRNA এ সাইটের মধ্যে আসে, এবং পি সাইডের ভিতরে থাকা tRNA-এর যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটি এ সাইডের অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হতে থাকে, এবং ই সাইড দিয়ে এই অ্যামাইনো অ্যাসিড বিহীন tRNA-টি ই সাইড দিয়ে মুক্ত হয়ে যায়। এভাবে প্রক্রিয়াটি চলতে থাকে এবং অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে পলিপেপটাইড গঠন করতে থাকে। তো এ সাইডের যখন সমাপ্তি কোড UAA, UAG অথবা UGA, এই 3টি সমাপ্তি কোডের যখন যে কোনো একটি সমাপ্তি কোড এ সাইটে আসলে এই সমাপ্তি কোডগুলোর অ্যান্টিকোড বিশিষ্ট কোনো tRNA না থাকায় সেখানে একটা রিলিজ ফ্যাক্টর এসে পুরো প্রক্রিয়াটিকে ভেঙে দেয়। এভাবেই ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ব্যাস, আলহামদুলিল্লাহ 3 পাবো ইনশাল্লাহ। জাস্ট সিম্পলভাবে এতটুকু বলা যে mRNA থাকবে, এখানে একটা শুরুর কোড থাকবে, সেখানে একটা রাইবোজোমাল ছোট সাব ইউনিট আসবে, পরে একটা ওই অ্যান্টিকোড বিশিষ্ট ট্রান্সফার আরএনএ আসবে, তারপর বড় সাব ইউনিট আসবে, একটা কমপ্লেক্স তৈরি হবে। দেন 3টা বাইন্ডিং সাইড হলো, এ সাইড, পি সাইড, ই সাইডের সৃষ্টি হলো। এই সাইডে এই যে এই কোডের সাথে মিল করে অ্যান্টিকোড বিশিষ্ট tRNA আসতে থাকবে পর্যায়ক্রমিকভাবে। এটা এখানে যাবে, অ্যামাইনো অ্যাসিডটা দিয়ে যাবে, এই অ্যামাইনো অ্যাসিডটা এর সাথে যুক্ত হইতে থাকবে, একটা অ্যামাইনো অ্যাসিড, 2টা অ্যামাইনো অ্যাসিড, এভাবে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধনীর মাধ্যমে যুক্ত হবে, এবং অ্যামাইনো অ্যাসিডটা যদি চলে যায় তাহলে তো tRNA-টা খালি হয়ে গেলো, অ্যামাইনো অ্যাসিড বিহীন tRNA সেটা হলে ই সাইড দিয়ে মুক্ত হতে থাকবে। এভাবে আসতে থাকবে, ওই দিক দিয়ে যাইতে থাকবে। এভাবে প্রক্রিয়াটা কতক্ষণ পর্যন্ত চলবে, যখন এখানে একটা যখন এখানে সমাপ্তি কোড আসবে, সমাপ্তি কোড UAA, UAG অথবা UGA, যে কোনো একটা যখন এখানে চলে আসবে তখন এটার অ্যান্টিকোড বিশিষ্ট কোনো ট্রান্সফার আরএনএ নাই, অতএব ট্রান্সফার আরএনএ সেখানে আসতে পারবে না। তো একটা রিলিজ ফ্যাক্টর আসবে, এসে প্রক্রিয়াটা ভেঙে দিবে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত একটা যৌগ পেলাম, এটি প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের পলিমার প্রোটিন। এভাবে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটাই সম্পন্ন হবে। ব্যাস, হয়ে গেল আলহামদুলিল্লাহ। আশা করি টোটাল বিষয়টাই তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে তাইলে যে আমরা ট্রান্সক্রিপশন পড়লাম আলহামদুলিল্লাহ ভালোভাবে বুঝলাম, ট্রান্সলেশনও পড়লাম ভালোভাবে বুঝলাম। তো এখান থেকে তোমরা যদি দেখো যে কোন কোশ্চেনগুলো আসে, আমি সিম্পলি একটু বলে দিই যে বোর্ডের মধ্যে বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে কোন কোশ্চেনগুলো আসে। যেমন এগুলো অসংখ্য বোর্ডের মধ্যে আসছে যে কোনটা অ্যান্টিকোড, যেমন এই কোনটা সমাপ্তির কোড, এই যে পরীক্ষার মধ্যে আসছে কোনটা শুরুর কোড, তারপরে AUG আছে, এটার অ্যান্টিকোড বিশিষ্ট tRNA কি, UAC, ঠিক আছে। tRNA-এর মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড যেটা থাকে সেটার নাম কি, মেথিওনিন। এগুলা কোশ্চেনের কোনো অভাব নাই, অসংখ্য কোশ্চেন এরকম আছে। তারপরে যেমন দিল এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়, ট্রান্সলেশন। এগুলো এমসিকিউর মধ্যে আসে,
অ্যাভেলেবেল, অসংখ্য এমসিকিউ এর মধ্যে আসছে। এর স্পেসিফিক আর আলাদা করে দেখাইলাম না, যে 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 সূত্রটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অংশগ্রহণ করে সেটা কি 3' to 5', এই যে 3' to 5', ট্রান্সক্রাইবিং সূত্র 3' to 5', অসংখ্য এমসিকিউ এগুলো আসছে। কমপ্লিমেন্টারি সূত্র কোনটা, 5' to 3', এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সূত্র, ঠিক আছে। এরপরে হচ্ছে যে এই যে এখানে যে এমআরএনএ যেটা তৈরি হবে, এমআরএনএ থেকে এই যে প্রি এমআরএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয়, স্প্লাইসিং বলা হয়। এটাও অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, মানে কোশ্চেনের কোনো অভাব নাই। তারপরে আসে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াটাকে ট্রান্সক্রিপশন, এগুলা এমসিকিউর মধ্যে আসে। তো এভারেজ এই হচ্ছে মোটামুটি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলা হইলো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্যে আমরা পার্থক্য পড়ব। ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে এই অধ্যায়ের আমাদের সর্বশেষ টপিক। এটার মাধ্যমে আমরা অধ্যায়টা ক্লোজ করে দিব ইনশাআল্লাহ, মানে বেসিক ক্লোজ হবে। তাহলে আমরা প্রথমে লিখি হচ্ছে কি ট্রান্সক্রিপশন, আর হচ্ছে কি ট্রান্সলেশন। ওকে, ট্রান্সক্রিপশন এবং হচ্ছে ট্রান্সলেশন। তাহলে একটু ভালো করে দেখো, 1 নাম্বার পার্থক্য। ট্রান্সক্রিপশনটা কি ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, তাই তো। তাহলে ট্রান্সক্রিপশনটা হচ্ছে কি ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়া, সেটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। আর ট্রান্সলেশনটা কি, ট্রান্সলেশনটা হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, রাইট। ওকে, এই যে একটা পার্থক্য হয়ে গেছে। তার পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার পার্থক্য। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কোথায় সংঘটিত হয়, আমরা বলছিলাম ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা সংঘটিত হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। কোথায় সংঘটিত হয়, নিউক্লিয়াসে ঘটে। তাহলে ট্রান্সক্রিপশন কোথায় ঘটে, নিউক্লিয়াসের মধ্যে। আর ট্রান্সলেশন কোথায় ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। এক্স্যাক্টলি সাইটোপ্লাজমের মধ্যে কোথায় ঘটে, রাইবোজোমের মধ্যে, রাইবোজোমে ঘটে। আচ্ছা, এই যে দেখো, এই যে টোটাল একটা রাইবোজোম তার ভিতরে সম্পূর্ণ হইলো, তার মানে সাইটোপ্লাজমের। রাইবোজোম কোথায় থাকে, সাইটোপ্লাজমের মধ্যে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বার পার্থক্য যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে যে এই যে ট্রান্সক্রিপশনের জন্য, ট্রান্সক্রিপশনটা ভালো করে দেখো, এই যে ট্রান্সক্রিপশন জন্য একটা এনজাইম প্রয়োজন হয়েছে। এই যে এনজাইমটার নাম কি, আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয়। কি এনজাইম প্রয়োজন হয়, আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয়। আর ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য সরাসরি আমরা কোনো এনজাইম দেখি নাই, বাট এই প্রক্রিয়ার জন্য সব কাজের জন্য মূলত এনজাইম লাগে, ঠিক আছে। তো ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য যে এনজাইম লাগে একটা বলে অ্যাক্টিভেটিং এনজাইম। কি এনজাইম বলে, অ্যাক্টিভেটিং এনজাইমের প্রয়োজন। তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয়, আর ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য অ্যাক্টিভেটিং এনজাইমের প্রয়োজন হয়। তাহলে এগুলো 3 নাম্বার বৈশিষ্ট্য বা হচ্ছে পার্থক্য। এবার হচ্ছে 4 নাম্বার পার্থক্য। এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া দেখলাম আমরা, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য আমার কি প্রয়োজন হয়েছে, এই যে এটিপি, তারপরে হচ্ছে জিটিপি, তারপরে সিটিপি, ইউটিপি, এগুলার প্রয়োজন। এডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, সাইটিডিন ট্রাইফসফেট, ইউরিডিন ট্রাইফসফেট, এগুলার প্রয়োজন হয়েছে, এগুলোর দরকার হয়েছে। এগুলাকে কি বলে, ইত্যাদি উপকরণ। আচ্ছা, ইত্যাদি উপকরণ প্রয়োজন হয়, প্রয়োজন। আর অন্যদিকে যদি আমরা এখানে বলি, এই ট্রান্সলেশনের মধ্যে কি দরকার হয়েছে, এই যে ট্রান্সলেশনের মধ্যে আমার কি অ্যামাইনো অ্যাসিড দরকার হয়েছে। কারণ অ্যামাইনো অ্যাসিড যেমন একটু ভালো করে খেয়াল করো,
এই যে আমরা আগের টপিকটার মধ্যে একটু যাই, এই যে এটিপি ছিল, জিটিপি ছিল, সিটিপি ছিল, ইউটিপি ছিল, এগুলা থেকে মূলত আমার দরকার হলো এএমপি, জিএমপি, সিএমপি, ইউএমপি, এগুলা দরকার, তাই তো? এই জন্য হচ্ছে যে আমার এগুলা দরকার হয়েছে, আমার উপকরণ ছিল এগুলা, কিন্তু আমার আরএনএ তৈরি করছে কারা? এই যে হলুদ যে অংশটা, এটা হচ্ছে ইউএমপি, এই যে সিএমপি, জিএমপি, এএমপি, এগুলো একত্রিত হয়ে তো আরএনএ হয়েছে, রাইট? তার মানে আমার এগুলো হচ্ছে আমার উপকরণ। সেমভাবে দেখো টোটাল এই যে অ্যামাইনো অ্যাসিডযুক্ত টিআরএনএ, এটা হচ্ছে আমার উপকরণ, কিন্তু এখান থেকে টোটালটা আমার তো দরকার পড়ে, আমার দরকার পড়ছে শুধু অ্যামাইনো অ্যাসিডটা দরকার পড়ছে। তার মানে এখন আমার দরকার কি? এই যে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে এখানে আমার এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি ইত্যাদি উপকরণ প্রয়োজন হয়েছে, আর এখানে আমার প্রয়োজন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয়েছে। আচ্ছা, এই কতগুলো অ্যামাইনো অ্যাসিড? প্রায় মোটামুটি 20 রকমের অ্যামাইনো অ্যাসিড থাকে। অ্যান্টিকোড অনেক থাকে, টোটাল হচ্ছে 64টা অ্যান্টিকোড, তার ভিতরে 3টা সমাপ্তি কোড বাদ দিলে 64 থেকে 3 বাদ দিলে থাকে 61। টোটাল 61টা অ্যান্টিকোড বিশিষ্ট টিআরএনএ আছে, কিন্তু এদের মধ্যে টোটাল 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন হয় কয়টা? 20টা অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন হয়। ওকে, এরপরে গেল 5 নাম্বারে, যদি আমরা 5 নাম্বার পার্থক্য যদি আমরা করি, তাহলে সেটা হচ্ছে, আচ্ছা দেখো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা দেখো, এই যে ট্রান্সক্রিপশনের মধ্যে তো অ্যান্টিকোডগুলো যে যুক্ত হয়েছে, এটা কি ডিএনএর অ্যান্টিকোড যুক্ত হয়েছে, রাইট? এটা কি ডিএনএ ছিল, ডিএনএ আর এমআরএনএ তৈরি হয়েছে, তাহলে অ্যান্টিকোড কি ডিএনএর অ্যান্টিকোড যুক্ত হয়েছে। তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে ডিএনএর অ্যান্টিকোড যুক্ত হয়। আর ট্রান্সলেশন এখানে অ্যান্টিকোড যুক্ত হয়েছে, এটা কার অ্যান্টিকোড? এমআরএনএর অ্যান্টিকোড, রাইট? এই যে এমআরএনএ, এটা কি এমআরএনএ অ্যান্টিকোড যুক্ত হয়েছে। তার মানে এটাও একটা পার্থক্য, যে ট্রান্সক্রিপশনের মধ্যে ডিএনএর অ্যান্টিকোড যুক্ত হয়, ডিএনএর অ্যান্টিকোড যুক্ত হয়, আর ট্রান্সলেশনের মধ্যে এমআরএনএর অ্যান্টিকোড যুক্ত হয়, এমআরএনএর অ্যান্টিকোড যুক্ত হয়, অ্যান্টিকোড যুক্ত হয়। এই যে এটা হলো একটা পার্থক্য। এরপরে হচ্ছে 6 নাম্বারও যদি আমরা আর একটা পার্থক্য দেখি, তাহলে হচ্ছে যে এই যে এই ট্রান্সলেশনের জন্য কিন্তু টিআরএনএর দরকার হয়েছে, ট্রান্সফার আরএনএর দরকার হয়েছে। এই ট্রান্সফার আরএনএটাকে অ্যাডাপ্টার অণু বলা হয়। তার মানে ট্রান্সলেশন প্রক্রিয়ার জন্য অ্যাডাপ্টার অণুর প্রয়োজন, অ্যাডাপ্টার অণুর প্রয়োজন। তাহলে অ্যাডাপ্টার অণুটা এখানে কি ট্রান্সফার আরএনএ, কিন্তু এখানে কোনো অ্যাডাপ্টার অণুর প্রয়োজন হয় না, এখানে কোনো অ্যাডাপ্টার অণুর প্রয়োজন হয় না। এই যে দেখো টোটাল পার্থক্য, আমরা 6টা পার্থক্য টোটাল পড়ছি। আরও অনেক পার্থক্য করা যেতে পারে, আমার অতগুলো দরকার নাই। এটা কিন্তু ঘ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক সময় গ নাম্বারেও আসতে পারে। সেটা হচ্ছে কি ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। সহজ ভাষায় যদি আমরা বলি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াটা ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। আর হচ্ছে যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা নিউক্লিয়াসের মধ্যে ঘটে, ট্রান্সলেশন প্রক্রিয়াটা সাইটোপ্লাজমের মধ্যে ঘটে, বিশেষ করে রাইবোজোমে। আরএনএ পলিমারেজ এনজাইমের প্রয়োজন হয়, আর হচ্ছে এখানে হচ্ছে অ্যাক্টিভেটিং এনজাইমের প্রয়োজন হয়। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি এগুলো উপকরণ হিসেবে ব্যবহৃত হয়, আর ট্রান্সলেশনের জন্য 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। ডিএনএর এই আরএনএ এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মধ্যে ডিএনএর অ্যান্টিকোড যুক্ত হয়, ডিএনএর অ্যান্টিকোড যুক্ত হয়ে এমআরএনএ তৈরি হয়, এরকম বললেই হবে। আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএর অ্যান্টিকোড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। তারপরে হচ্ছে এখানে কোনো অ্যাডাপ্টার অণুর ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কোনো অ্যাডাপ্টার অণুর প্রয়োজন হয় না, আর ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডাপ্টার অণুর প্রয়োজন হয়। এই হচ্ছে মোটামুটি
ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। আরও যদি কয়েকটা বৈশিষ্ট্য লিখতে চাও, আর একটা বৈশিষ্ট্য লিখতে পারো যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে বৈশিষ্ট্য আরএনএতে স্থানান্তরিত হয়, ঠিক আছে। আর ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ থেকে বৈশিষ্ট্য প্রোটিনে স্থানান্তরিত হয়। এটাও আর একটা বৈশিষ্ট্য লেখা যায়। তাহলে এখানে বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য কি হয়, ডিএনএ থেকে আরএনএতে স্থানান্তরিত হয়। আর ট্রান্সলেশনের মধ্যে কি হয়, এমআরএনএ থেকে প্রোটিনে স্থানান্তরিত হয়। এই হচ্ছে মোটামুটি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের বর্ণনা। তো এই ছিল আজকের আলোচনা। জাস্ট যদি আমরা টোটাল ক্লাসটা যদি আমরা একটু রিভিউ করি, যে আমরা টোটাল ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা দেখলাম এবং বিস্তারিতভাবে এগুলো একটু বোঝার চেষ্টা করলাম। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে, চিত্র আঁকা শিখলাম, পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো সেটার বর্ণনাও শিখলাম, এবং হচ্ছে কোর্সের একটা বিজ্ঞাপন আমরা দিছি। সো আমার কোর্সে যারা ভর্তি হও না অবশ্যই ভর্তি হবা। বায়োলজি বইটা এখনও যারা নেওয়া নাই, সহজ বায়োলজি, ভুল করো না, ছোট্ট জিনিস, পরীক্ষার মধ্যে সব কমন পাবা ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে যে এরপরে আমরা পড়লাম হচ্ছে ট্রান্সলেশন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। এরপরে চিত্র আঁকা শিখলাম, চিত্র দেখে বর্ণনা দেওয়া শিখলাম, পরীক্ষার মধ্যে কিভাবে লিখবো, এবং হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের পার্থক্যও শিখলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে এভাবেই ছিল প্রথম পত্রের প্রথম অধ্যায়ের বেসিক লেকচারগুলো শেষ হয়ে গেল। পরবর্তীতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে হচ্ছে পরবর্তী ক্লাস এমসিকিউ সলভিং ক্লাস, যেখানে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের সবগুলো এমসিকিউ সলভ করানো হবে, এবং হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে কোন এমসিকিউগুলো আসছে, ডেন্টাল অ্যাডমিশন কিংবা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আসছে সেগুলো নিয়ে এমসিকিউ সলভিং ক্লাস হবে। এবং এর পরবর্তীতে হচ্ছে সিকিউ সলভিং, বোর্ডের যত সৃজনশীল প্রশ্ন আসছে সেগুলো সলভিং ক্লাস হবে ইনশাল্লাহ। তো সেই ক্লাসগুলো অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম।